তোমার কাছে কি মনে হয় যে ডিগ্রিজ উইল বি ইউজলেস? সত্যি কথা বলি, আইডিয়াল এডুকেশন সিস্টেম কেমন হওয়া উচিত? বাংলাদেশে যদি বাচ্চাদেরকে ইংলিশ শিখাইতে পারো, এটা বাংলাদেশের জিডিপিতে ইম্প্যাক্ট রাখবে। ইংলিশ উড বি দ্য বিগেস্ট কোডিং ল্যাঙ্গুয়েজ, বিকজ চ্যাট জিপিটি আসার কারণে তুমি জাস্ট ইংলিশে বলবা, ও কোড তো করেই দিবে। তুমি একটা ভাষা শিখাবা, একটা স্কিল শিখাবা, একটা দেশে পাঠাবা, খেলা শেষ। আর কিছু না, কিন্তু এত কমপ্লেক্স কিছু না। ওরা যে দুনিয়াতে আসবে, ওরা যখন কর্মক্ষেত্রে প্রবেশ করবে, তখন এখনকার কোনো কাজই থাকবে না। ওরা যেই জগতে ঢুকবে, ওরা আমরা যে কাজ করছি ওরা একটাও করবে না, আর ওরা যা করবে এটা আমরা কল্পনা করতে পারি না। তোমার লাইফে 10% জিনিস এমন আছে যেটার উপর তোমার কোনো কন্ট্রোল নাই, বাট ওই 10%-এর রিয়াকশন তুমি কেমন দিবা সেটার উপর তোমার বাকি পুরো 90% ডিপেন্ড করে। মানে আই এম ট্রাইং টু ডিকোড আইমান সাদিকস ব্রেইন। হোয়াটস দ্য কস্ট অফ মাই হ্যাপিনেস? আমি যদি মাসে আমি যা যা করতে চাই সবকিছু যদি করি, তাহলে আমার কত খরচ হয়? আমি দেখলাম খরচ বেশি হয় না। তুমি কি তোমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে না বাংলা মিডিয়ামে পড়াবা? হোয়াটস দ্য বেস্ট পার্ট অ্যাবাউট মুনজারিন? প্যারা কম দেয়, দ্যাটস দ্য বেস্ট পার্ট। নাও টেল মি হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট পার্ট অ্যাবাউট মুনজারিন? ওয়ার্স্ট না, মানে ফার্স্ট পার্টটা আমি মনে করি যে টিকটকের জন্য দিলাম, যে ওইখান থেকে ফিল্টার হবে, এটা সুন্দর বিজিএম হবে, আইমান আর মুনজারিন মানে 3-5টা ক্লিপ হবে, হিন্দি সং চলবে। এগুলো কি দেখো না তোমরা? তোমরা এগুলো দেখো না? দেখছি। এটা একটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিলা, গুড। হোয়াটস ইউর বিগেস্ট ফেলিয়ার? বিগেস্ট আইমান, কি অবস্থা বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ, সুপার অসাম। আলহামদুলিল্লাহ। অনেক লম্বা একটা হেঁটে তুমি আসছো, ও এটা তো হ্যাঁ, অডিয়েন্স জানে না। আমার অফিস থেকে বের হয়ে 40 মিনিট দাঁড়িয়েছিলাম একই জায়গায়, তার কারণে মহাখালী ব্লকড। দেন রাস্তা থেকে গাড়ি থেকে নামছি, রাস্তা পার হয়েছি, পুরো পার্টটা হেঁটে আসছি বাসগুলোর মাঝখান থেকে। দেন তেজকার মাথায় এসে ওখানেও জ্যাম, একটা বাইকারকে রিকোয়েস্ট করে তারপর ওকে দিয়ে এখানে আসছি, তারপর আবার কিছু দূর হাঁটছি, তারপর এখানে ফাইনালি আই এম হিয়ার। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা লাগে যে ইউর অলওয়েজ স্মাইলিং, ইউ অলওয়েজ হ্যাভ দিস পজিটিভ অরা, ভেরি এনার্জেটিক। সব সময় তোমাকে আমি এভাবে পাইছি। এইটা কিভাবে, মানে ধরো যে কেউ অন্য কেউ হলে এরকম সিচুয়েশনে ধরো, মানে রাইট, লাইক আমি একটা পার্টে আসলে মনে করছিলাম যে আজকে এই তোমার এখানে আসতে হবে জন্য আমি একটু ভালো সুন্দর স্যান্ডেল পরে আসছি। আচ্ছা, আমার মনে আসছে যে স্যান্ডেল না পরে কেডস পরে আসলে আমি তো দৌড়েই আসতে পারতাম। আই থিংক ইটস অ্যাবাউট ফোকাসিং অন দ্য পজিটিভস। সবার লাইফে ঝামেলা আছে, সবার লাইফে পজিটিভিটি আছে, রাইট? দিন শেষে ইফ ইউ জাস্ট ফোকাস অন দ্য পজিটিভস, তোমার লাইফ অনেক বেটার থাকবে। মানুষ, there is a very interesting quote by Seneca. We suffer more in imagination than in reality. মিনিং, আমাদের সব মেজরিটি সাফারিং আমাদের ইমাজিনেশনে, রিয়ালিটিতে আমরা সাফার কমই করি। তুমি অফিস শেষে বাসায় যখন আসো, তুমি কিন্তু অফিসের সাফারিংটা কন্টিনিউ করো, এটা কিন্তু অ্যাকচুয়াল সাফারিং না, এটা কিন্তু ইমাজিনারি সাফারিং। আইদার আজকের দিনে কি কি প্যারা খাইছো, অথবা কালকে কি প্যারা খাবা। ইমাজিন করতে থাকো, প্যারা খাইতে থাকো, ইমাজিন করতে থাকো, প্যারা খাইতে থাকো, ইমাজিন করতে থাকো, প্যারা খাইতে থাকো। সো দ্যাটস ওয়াই হি সেড উই সাফার মোর ইন ইমাজিনেশন দেন ইন রিয়ালিটি। জাস্ট তুমি তোমার লাইফের ইমাজিনেশনের সাফারিংটা যদি কমায় দাও, তোমার লাইফে 50% সাফারিং কমে যাবে। আর ইমাজিনেশনের সাফারিংটা তোমার হাতে, রাইট? এই জিনিসটা কি তোমার ছোট থেকে এরকম তুমি ছিলা? অতটা না, ছোটবেলা আমার সাফারিং আসলে অনেক কম ছিল। আমি জাস্ট দুটো জিনিস করছি, পড়ছি খেলছি, দ্যাটস ইট, আর ঘুমাইছি। ইয়েস, আই থিঙ্ক আমার লাইফ অনেক এক্সপ্যান্ডেড হয়েছে ইউনিভার্সিটি থেকে। আমার বাবা আর্মিতে ছিলেন, ক্যান্টনমেন্টে ছিলাম। ক্যান্টনমেন্টের জগৎটা কিন্তু খুব ডিফারেন্ট, আচ্ছা, খুবই আনন্দের জায়গা, খুবই ভালো জায়গা, কোনো গ্যাঞ্জাম নাই। আমি আসলে রিয়েল লাইফে এক্সপোজ ছিলাম না। ইউনিভার্সিটি উঠে আমার পৃথিবী অনেক বড় হয়েছে। সো তখন থেকে আমার কাছে মনে হচ্ছে, ও ওয়াও, আচ্ছা এটা হয়, আচ্ছা ও ওয়াও এটা হয়, আচ্ছা এটা হয়। সো আই থিঙ্ক শুরু থেকে আমার একটা নেটিভ নাইভিটি ছিল। আই ওয়াজ ভেরি নাইভ, আচ্ছা সবাই তো ভালো, সবাই তো এটা, ওই লেন্স দিয়ে দেখতাম। তো আস্তে আস্তে বিভিন্ন ধাক্কা ধুক্কা খেয়ে দেখছি যে ও আচ্ছা, পৃথিবী তার একটু ঝামেলা আছে। তখন থেকে আই ফিগার্ড ওকে, আই প্রবলি নিড টু চেঞ্জ মাই লেন্স। অফকোর্স যেসব ঝামেলা আছে ওগুলোর ব্যাপারে প্র্যাগমেটিক হইতে হবে, আবার ওইটার কারণে সারা পৃথিবী খারাপ এই চিন্তাও করা যাবে না, এটা কিন্তু একটা সমস্যা। ফর এক্সাম্পল আজকে কিন্তু এক্সপিরিয়েন্সের সময় আমার খুব একটা টাইমে মেজাজ খারাপ হয়েছে, তোর কি ঝামেলা। সাডেনলি ওই তখন তুমি যদি ওই থটটাকে কন্টিনিউ করো, একটু পরে থট যাবে হলো সব মানুষই খারাপ, আরে দেশেই থাকবো না, বিদেশ চলে যাব, বাংলাদেশ বাদ। সো ওই থটটাকে কন্টিনিউ করতে দেওয়া যাবে না। আই থিঙ্ক দ্যাটস দ্য প্রবলেম। এরকম একটা সিচুয়েশনে সাধারণত ধরো অনেক রকমের বই পড়ি, বা যে কিভাবে আরো বেটার পার্সপেক্টিভটা যেন পজিটিভ পারসেপশন সবকিছুর মধ্যে থাকে, যখন না প্যারাটা খাই তখন না কোনো কিছু কোন চিন্তা করবো, আমি লাইফ ফার্স্ট যে বইটা পড়ছিলাম, আমি সবসময় বলি, ইট ওয়াজ স্টিফেন কোভের 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। ওখানে একটা থিওরি ছিল 90-10 প্রিন্সিপাল। আচ্ছা, সহজ ভাষায় বলে
তোমার লাইফে 10% জিনিস এমন আছে যেটার উপর তোমার কোনো কন্ট্রোল নাই, বাট ওই 10%-এর রিয়াকশন তুমি কেমন দিবা সেটার উপর তোমার বাকি পুরো 90% ডিপেন্ড করে। যেমন আজকে আমি জ্যামে আটকাইছি 10%, এটার উপর আমার কোনো কন্ট্রোল নাই। এখন এই 10%-এর রিয়াকশন আমার কেমন হবে এটা ডিটারমাইন করবে আমার বাকি 90% কেমন হবে। I could have called you and said, নাফিস আজকে ভালোই লাগতেছে না, আমি তোমার সাথে র্যান্ট করলাম, তুমিও র্যান্ট করলে, আজকে ভাব, এন্ড দেন পুরো 90% ধ্বংস, রাইট? বাসা যেতে আরো 2 ঘন্টা লাগতো, শোটাও হইতো না, কিছু হইতো না। সেম জিনিস, যেমন চিন্তা করো সকালবেলা বাইরে হয়েছো, কাক উপর থেকে তোমার সুন্দর কালো এটার উপরে দিল, দেখতে ধ্বংস হয়ে যাবে, and you can say like, right? But that 10%, কাকের পুকু করার উপর তোমার কন্ট্রোল নাই, but how you react to that would determine your next 90%. এখনো যেমন আমাদের শুট শুরু হইতে আজকে আরো আধা ঘন্টা লেট হলো, তার কারণ হলো আমাদের পাশেই একটু চিল্লাচিল্লি করছে পশু পাখি। সো এগেন 10% আমাদের কন্ট্রোলের বাইরে, বাট হাউ ইউ রিঅ্যাক্ট টু দ্যাট would determine বাকি শোটা কেমন যাবে। It's amazing. So yeah, কেন বলছে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা কিন্তু অনেক বেশি একটু নেগেটিভ থাকি, একটু লাইক we're always complaining, অনেকগুলো প্রবলেমস, আসলে সবারই লাইফে প্রবলেমস আছে। এই জিনিসটা কি পার্টিকুলার কোনো একটা সময় চিন্তা করছো যে কি না আমি হইতেছে এইভাবে চিন্তা করব, নাকি এমন হয়েছে যে কি এটা আঙ্কেল আন্টি থেকে ইনফ্লুয়েন্সড হয়ে তোমার মধ্যে আসছে বা বই পড়ে আসছে? কারণ এই চিন্তাটা সাধারণত আমি দেখি না মানুষদের মধ্যে। আমার বাবা অনেক কাম, সো তার কাছ থেকে এটা আসছে, আই উড সে দ্যাট। এন্ড অলসো যে বইটা আমার লাইফের আগে কখনো আমি সেলফ হেল্প বই পড়ি নাই। সো একটা বইয়ের এই কনসেপ্টটা না আমি অনেক ধারণ করছি, থাকে না তোমার ওই যে বলে তুমি 100টা বই পড়লা, কোনোটাই ইমপ্লিমেন্ট করলা না, তাহলে তো হইলো না। তুমি একটাও পড়ো নাই, অর্ধেকটা পড়ছো, অর্ধেকও না বাদ দাও, 10 পৃষ্ঠা পড়ছো, তার মধ্যে ওইটা ইমপ্লিমেন্ট করছো, লাইফের ফিলসফি বানায় ফেলছো, তাহলে কিন্তু হয়ে যায়। তোমার লাইফের 100টা ফিলসফি তো দরকার নাই, ইউ ক্যান বি গভর্নড বাই 2-3 বেসিক ফিলসফিজ যেটা তোমার লাইফের ফাউন্ডেশনটাকে কন্ট্রোল করবে। সিমিলারলি উইথ দ্য থট প্রসেস, রাইট? 100টা ফিলসফির দরকার নেই, 2-3 ফিলসফি মেইনটেইন করো, ওইটা মেনে চলো, আই থিংক life goes on pretty well. That's amazing. আমার মনে হয় স্টিভেন কভি খুব প্রাউড ফিল করবে মনে হয় আজকে যে কি আইমান সাদিক। তোমার এরকম লাইফের আর কি ফিলসফি আছে বা কোন ধরো কোন একটা বই? এই বইয়ের একটা কনসেপ্ট আছে আমার খুবই ফেভারিট, আমি অনেকগুলো ভিডিও করেছি, যে এটাকে বলে সার্কেল অফ ইনফ্লুয়েন্স অ্যান্ড সার্কেল অফ কনসার্ন। ছোট বৃত্তটা হলো সার্কেল অফ ইনফ্লুয়েন্স, যেটার উপর তোমার কন্ট্রোল আছে। বড় বৃত্তটা হলো সার্কেল অফ কনসার্ন, যেটার উপর তোমার কন্ট্রোল নাই। আমাদের সমস্যাটা হলো আমরা সারা দিন আমাদের সার্কেল অফ কনসার্নের জিনিসপত্র নিয়ে আলাপ আলোচনা করি। দেশের কি হলো, জাতির কি হলো, প্রতিবেশীর কি হলো, ক্লাসমেটের কি হলো, আমার বন্ধুর কি হলো, আমার ভাইয়ের কি হলো, এভরিথিং যেটার উপর আমাদের কোনো কন্ট্রোল নাই। এবং এটার কারণে যেটা হয়, তোমার সার্কেল অফ কনসার্নটা বড় হইতে থাকে, এবং তোমার সার্কেল অফ ইনফ্লুয়েন্স মানে তোমার আসলে যে জায়গাটা চেঞ্জ করার ক্ষমতা ছিল, ওইটা নিয়ে যেহেতু তুমি কথা বলো না, ওটা নিয়ে কোনো কাজ করো না, ওটা দিন দিন ছোট হইতে থাকে। তাহলে চিন্তা করো, আফটার এ ইয়ার তোমার ইনফ্লুয়েন্স আগের থেকে কমে গেল, আর কনসার্ন আগের থেকে বেড়ে গেল। তো তোমার কাছে মনে হবে কি পৃথিবীটা খুব খারাপ, চারদিকে নেগেটিভিটি, তোমার কোনো কন্ট্রোল নাই, ইউ আর দ্য ভিকটিম। সো এই থট প্রসেসে যখন তুমি ঢুকে যাবা, তত কনসার্ন আরো বড় হতে থাকবে, ইনফ্লুয়েন্স তত কমতে থাকবে। ইটস আ ভিশাস সাইকেল। অনেক নেগেটিভ মানুষ আছে না, অনেকে আছে নেগেটিভ, অনেকে আছে দে ট্রাই টু টেক অ্যাডভান্টেজ অফ ইট বিকজ ইউ আর এ ভেরি নাইস পারসন। মানে আমি বলবো যে ইউ আর এ ভেরি গুড, ইউ হ্যাভ এ গুড সোল। হ্যাঁ, এখন যেটা হয় যে কি সবাই তো আর ভালো হয় না, বা সবার তো ভালো ইন্টেনশন। আই এম প্রিটি শিওর এই গত 10-15 বছরের যে জার্নিতে ইউ হ্যাভ মেট লট অফ নট সো গুড পিপল, আই উড সে, এন্ড এটা খুব টাফ তাদের সাথে ডিল করা ইন এ সেন্স। বাট তুমি কিভাবে ডিল করতে বা ডিল করো? ওয়েল, ট্রু দ্যাট, আমি অনেক ধাক্কা খাইছি। আমি যখন কোন একটা কোম্পানি শুরু হয় তখন তো বিশ্বাসেই চলে, রাইট? আমার কোম্পানি যখন শুরু হয়েছে বিশ্বাসই চলছে। তো অনেকে অনেক জিনিস বলছে যে আমার না, এটা অ্যাটলিস্ট পেপার ওয়ার্ক রাখো, ডকুমেন্টেশন রাখো, এটা করো, এটা করো। আরে না, আসলে ও তো হ্যাঁ, ছোট বাচ্চা কাল থেকে ওকে আমি পাইছি, একসাথে কাজ করছি জীবনে। বাট যেটা হয়, ওই যে একটা সার্টেন পার্সেন্টেজ অফ পিপল অলওয়েজ তোমার বিশ্বাসটা রাখবে না। 5%, 100 জনের মধ্যে তুমি 95 জনই কিন্তু ভালো, বাট এই 5 জনের জন্য তোমাকে প্রিপেয়ার থাকতে হবে। আবার এই 5 জনের এক্সপিরিয়েন্সের কারণে তুমি 95 জনকে তুমি যদি বিশ্বাস করা বন্ধ করে দাও, তাহলে কিন্তু আবার খারাপ, অনেক ভালো মানুষও তোমার সাথে কাজ করতে পারবে না। সো 95 জনকে বিশ্বাস করতে হবে, বাট ওই 5%-এর জন্য প্রিপেয়ার থাকতে হবে। সো ইয়েস, আই হ্যাড আ লট অফ হার্ট ব্রেকস, আই হ্যাড আ লট অফ সিচুয়েশন যেখানে আমি অনেক কষ্ট পাইছি যে ওইটা করলো। বাট আই থিঙ্ক ওইটা লাইফে মানুষ তোমাকে শিখায়ও যে ভবিষ্যতে তুমি যখন আরো অনেক বড় প্রজেক্ট নিবা, বড় কোলাবরে কাজ করবা, তখন অফকোর্স বিশ্বাসটা করো, বাট ওই 5% চান্সেসের জন্য তোমার প্রপার ডকুমেন্টেশন, প্রপার লিগাল জিনিসপত্রের জন্য ঠিকঠাক থাকে। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ গুড লেসন যেটা শিখছি। মনে করছো তুমি এখন
10ms যদি তোমাকে এখন একদম স্ক্র্যাচ থেকে শুরু করতে হতো আজকে, কোনো ফান্ডিং নাই, কিছু নাই, এন্ড অফ কোর্স ইউ হ্যাভ ইউর লার্নিংস, তাহলে হোয়াট উড ইউ ডু? অনেক কিছু। ফর এক্সাম্পল, অনেক কম মানুষের সাথে কাজ করতাম, অনেক কম প্রোডাক্ট নিয়ে কাজ করতাম, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতাম, আরো অনেক ডিপে যাইতাম, ওইটা সাকসেসফুল করার পরে সেকেন্ড প্রোডাক্টে হাত দিতাম, কারণ যেহেতু টাকা নেই আমার কাছে, রাইট? এখন যেহেতু আমি অনেক টাকা ফান্ড রেজ করেছি, এখন আমার হাতে যেহেতু অপশনটা আছে, লেভারেজ আছে, ফান্ডিং ইজ এ লিভার, রাইট? সো ওই লেভারেজের কারণে অনেক কিছু ট্রাই করা হয়। তো অনেক কিছু যখন ট্রাই করা হয়, সবগুলোতে মানে এক্স্যাক্ট যে ফোকাসটা দরকার, ফোকাসটা দেওয়া হয় না, এবং এটার কারণে সবগুলো সাকসেসফুলও হয় না, অনেকগুলো ফেল প্রজেক্ট হয়। সো ওই সংখ্যাটা অনেক কমায় ফেলতাম। অ্যান্ড কম মানুষের সাথে, আগে অনেক মনে হতো যে বেশি মানুষের সাথে কাজ করা ইজ আ ব্যাজ অফ অনার, রাতে জেগে থাকা ইজ আ ব্যাজ অফ অনার। এখন বুঝি না, ডিসিপ্লিন ইজ দ্য ব্যাজ অফ অনার। কম মানুষের সাথে প্রপার কাজ করে বেশি কাজ করা ইজ দ্য ব্যাজ অফ অনার, রাইট? অ্যান্ড এখন এআই এর জগতে তো এটাই সত্য। তোমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, তোমার মোবাইলে আছে, ল্যাপটপে আছে, পিসিতে আছে, ও যে স্পিডে কাজ করে, তুড়ি মারলে কাজ হয়ে যায়, অন্য কোথাও হয় না, রাইট? সো ইটস উই হ্যাভ এন্টার্ড অ্যান এরা যেখানে হিউম্যান ইন্টারভেনশন অনেক কম দিয়েও আউটপুট ইনসেনলি বেশি ম্যানেজ করা যাবে, যেটা পৃথিবীর আর কোনো সময় পসিবল ছিল না। আমি আমার কাছে এই টাইমটা অনেক এক্সাইটেড লাগতেছে। ইনফ্যাক্ট, সো তুমি কি এটা ইন্টিগ্রেট করতেছো? ও হ্যাঁ, আমি যেমন এখানে আসার আগে আমার লাস্ট স্পিচও ছিল হইলো আমার মিডিয়া টিমকে আমি বললাম যে দেখো, লেটস ফিগার আউট আমরা এআই ইন্টারভেনশন দিয়ে কতটুকু কস্ট কমাচ্ছে অথবা রেভিনিউ বাড়ছে। সিম্পল হিসাবটা করো। যেমন এখন আমার অনেকগুলো ছবি, আমার ফটোশুট করা লাগে না, আমার কয়েকশো ছবি দিয়ে রাখছি ফ্লাক্সে, মডেল ট্রেন্ড, এখন ফ্রি পিক দিয়ে জাস্ট প্রম্পট দাও, আমার ছবি জেনারেট করে। সো আমার কিন্তু আর ফটোশুট করা লাগতেছে না। অ্যান্ড শুধুমাত্র আমার না, 10 মিনিট স্কুলের যে কয়েকশো টিচার আছে, এদের তো ফটোশুট করা লাগতো ডিজাইনের তোলার জন্য, কারো এখন ফটোশুট করা লাগবে না, বিকজ সবার ছবি ওই কয়েকটা আছে, অ্যান্ড যেরকম ইচ্ছা ছবি আমরা বানাইতে পারবো। আমি বললাম যে দেখো 2024 সালে আমাদের 10 মিনিট স্কুলে ফটোশুটে কত টাকা খরচ হয়েছে, কয়েক লাখ টাকা গেছে, তার মানে কয়েক লাখ টাকার সেভিংস আমরা অলরেডি নিয়ে আসছি, রাইট? সো আমি জাস্ট টিমকে বললাম ফিগার আউট অল দিজ ইন্টারভেনশনস, যেটার কারণে এআই দিয়ে আমরা আইদার কস্ট কমাচ্ছি অথবা রেভিনিউ বাড়াচ্ছি। ক্রিয়েট এ কেস স্টাডি, লেটস ডকুমেন্ট দিস, সবগুলো ডিপার্টমেন্টে লেটস কম্পিট, যে কার এআই ইন্টারভেনশনে ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট কত বেশি। ইফ ইউ কুড ডু দ্যাট, উই ক্যান ফাইন্ড আউট আ লট অফ গুড এক্সাম্পলস, রাইট? সো ওইটা আই থিঙ্ক খুব হেভিলি আমরা ড্রাইভ করতে চাই। এখন আমরা বলবো যে বাংলাদেশে অনেক আমরা পিছিয়ে আছি, আমরা 10 মিনিট স্কুল আমরা অনেক পিছিয়ে আছি, বাট আমি রিসেন্ট টাইমে খুবই আপডেট। আমি প্রতিদিন এখন 1 ঘন্টা যদি আমি কন্টেন্ট দেখি, আমার ওই 1 ঘন্টার মধ্যে 55 মিনিটই হয় হলে এআই রিলেটেড স্টাফ। আমার কাছে খুব ফ্যাসিনেটিং লাগতেছে। আমার কাছে মনে হয় যে এরকম মানে জেনারেশনাল চেঞ্জেস এটা আসে না। উই আর ভেরি লাকি জেনারেশন। আমার কাছে মনে হয় আমাদের জন্ম হয়েছিল ইন্টারনেট আমলে, দেন আমরা বড় হইতে হইতে স্মার্টফোনের একটা জেনারেশন পাইছি, এন্ড নাও উই আর হেডিং ইনটু দ্য এআই জেনারেশন। পৃথিবীর আগে অন্য কোনো জেনারেশন তাদের লাইফ স্প্যান এরকম মানে 3টা এত বড় ম্যাগনিটিউড ওয়ালা শিফট দিয়ে যায় নাই, যেটা আমরা যাচ্ছি। ইটস আ ভেরি এক্সাইটিং টাইম। যদি আমি বলি যে ডেফিনেটলি তুমি এআই 10ms এ ইমপ্লিমেন্ট করতেছো, এই জায়গাটাতে যদি তুমি সাজেশন দিতে যে তুমি কারেন্টলি কি কি টুলস ইউজ করতেছো যেটা অনেক বেশি ইফেক্টিভ? সো আই থিঙ্ক আমার একদম হোম পেজে যদি দেখাই, আমার সো আই হ্যাভ ChatGPT, the usual সবগুলো কাজ হয়। Perplexity, এখন গুগল কম করা হয়, Perplexity দিয়েই বেশি সার্চ করে। হ্যাঁ, Perplexity ইজ দ্য অ্যাপ যেখানে সার্চ করলে বেসিক্যালি ও অনেকগুলো সার্চ করে তোমাকে একদম ক্রিস্প সলিউশনটা দিয়ে দেয়। দেন দের ইজ জেমিনাই আমার কম ইউজ করা হয়, বাট জেমিনাই এখন গুগল ওয়ার্কস্পেসে চলে আসছে। সো জিমেইল গুলো খুব ইজিলি, মানে ইমেইল গুলো খুব সুন্দর করে সামারাইজ করে দেয়, রেসপন্ড করে দেয়। সো জেমিনাই মেইনলি ইউজ করা হয় হলো আমার জিমেইলের ক্ষেত্রে। দেন ডিপসিক আমি নামাইছি মাত্র 4 দিন হইলো। এই যখন ফার্স্ট লঞ্চ হইলো হই হয়ে গেল, সো তখন জাস্ট ডিপসিক নামাইলাম। ইটস প্রিটি ইন্টারেস্টিং, এন্ড ডিপসিকের ইন্টারফেসটা একদম ChatGPTর মতোই, সো কোয়াইট ইনটিউটিভ। সো ওটা ইউজ করি। সো দিস আর দ্য 4 টুলস দ্যাট আই ইউজ রাইট নাও। আর কিছু প্লাগইন সাজেস্ট করছিল অনেকে যে এই প্লাগইন ওই প্লাগইন, বাট এখন যেটা দেখা যাচ্ছে তুমি নতুন প্লাগইন ইউজ করলে কিছুদিন পরে ChatGPT বা জেমিনাই ওদের নতুন আপগ্রেডে ওই প্লাগইনকে ইনভ্যালিড করে দিচ্ছে। সো আমি চিন্তা করছিলাম ফাউন্ডেশনাল জিনিসপত্রগুলো দিয়েই কাজ করা হচ্ছে, সো দ্যাট ওভার দ্য ইয়ার্স এইগুলো আমাদের ফাউন্ডেশনাল কিছু কাজকে অটোমেট এন্ড রিপ্লেস করতে পারে। Ayman, have you ever faced failure? Oh, a lot. Every day I face failure. কিছু ছোট সেটব্যাকস থাকে, কিছু বড় সেটব্যাকস থাকে, তো থাকে তো। What's your biggest failure? Biggest? Let's talk about that.
বিগেস্ট তোমার কাছে কি মনে হয়? আমি কষ্ট পাই কোনগুলো থেকে এটা বলতে পারি, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল হেরে গেলে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা বিগ ফেইলার্স। যেমন আমি এখন লাস্ট ইয়ারই বলি, লাস্ট ইয়ারে মিরপুর ডিএইচএস এ ফুটবল টুর্নামেন্ট হয়। ওকে সো ফার্স্ট টাইম আমি গেছি, অ্যান্ড আমার বয়স তখন 30 ছিল। সো আমি 30 কোটায় 30 ঊর্ধ্বদের আলাদা ইয়ে থাকে, সো ইয়েতে সিনিয়রদের সাথে খেলছি। তো ভালো খেলা টেলা হয়েছে, অ্যান্ড বাজে একটা ইনজুরি হয়েছে আমার, MCL এর লিগামেন্ট পার্সিয়াল টিয়ার ছিল, বাট ফাইনালে উঠছে, আমি তাও খেলছি। আচ্ছা ফাইনালে আমরা পেনাল্টিতে গেছি, হ্যাঁ পেনাল্টিতে ফার্স্ট কিকে গোলও হয়েছে, 5-5 ড্র হয়ে যাওয়ার পর আবারও কিক শুরু হয়েছে। অ্যান্ড ওই দিন ফর দ্য ফার্স্ট টাইম এভার আমার বাবা খেলা দেখতে আসছে, বিকজ মিরপুর ডিএইচএস এ খেলা। আমার ওয়াইফ আসছে খেলা দেখতে, আমার শাশুড়ি আসছে খেলা দেখতে, আমার ভাগ্নি আসছে খেলা দেখতে, সবাই খেলা দেখতে আসে, আর কয়েক হাজার মানুষ সাইড দিয়ে। প্রেশার, গেস হোয়াট, পেনাল্টি চলতেছে, আমরাও গোল দিই, ওরাও গোল দেয়, ওরাও গোল দেয়, আমরা গোল দিই। অ্যান্ড দেন 9th পেনাল্টি আবারও ঘুরে আমার কাছে আসছে, অ্যান্ড আই মিস দ্য পেনাল্টি and we lost the final. জীবনে আমার বাবা, ওয়াইফ, শাশুড়ি খেলা দেখতে আসে নাই, এই ফাইনালটা হারছে। man, I was so sad. ফান্ডিং না পাইতাম ফান্ডিং, হ্যাঁ আসলে মানে ওই এইটা কেন হইলো। এখনো যখন আমি টুর্নামেন্ট গুলো হারি আমার খুব কষ্ট লাগে। আইবিএ টুর্নামেন্ট বলি, আমাদের বিভিন্ন টুর্নামেন্ট গুলো যেটা হয়, these are massive professional. I think you're very competitive. I'm very competitive. Are you competitive only in sports or in সব everything? জায়গায়। সব জায়গায়? হ্যাঁ, লুডো খেলতে আসো, আমি I'll be competitive. What about business? Business, yeah, I'm very competitive. Business, very competitive. মানে ইন টার্মস অফ ড্রাইভ, আমি তো বাকিদের সাথে কিছু করতে পারি না, আমি আমার অর্গানাইজেশনে কতটুকু ড্রাইভ করতে পারি, দ্যাটস হোয়াট ম্যাটার্স। আর হ্যাঁ, প্রফেশনাল তো, ফর এক্সাম্পল আমরা ফান্ড যে রেজ করেছি, আমরা কত 80-90 কোটি টাকা রেজ করেছি, এর জন্য মনে হয় আমি 50-60টা ডিফারেন্ট জায়গায় পিচ করেছি, রাইট? ফান্ড তো পাইছি 3-4 জনের কাছ থেকে, তার মানে 40, বাকি 50টা যদি হয় 3 জন টাকা দেয়, 47 জন তো রিজেক্ট করছে। প্রতি রিজেকশন, কোনো রিজেকশন ফার্স্ট মিটিং এ আসছে, কোনোটা সেকেন্ড মিটিং, কোনোটা থার্ড মিটিং, কিছু কিছু একদম 8-9 ডিউ ডিলিজেন্সের আগাগ মোমেন্ট, ওইসব জায়গায় আসছে। সো থাকে না যে ইউ হোপড ফর ইট, এটা হয়ে গেছে, ইউ হ্যাভ প্ল্যান্ড আ লট অফ স্টাফ অ্যান্ড হয়ে যাবে, অ্যান্ড দেন ক্যান্সেল। সো দিস আর লাইক ভেরি টাফ। সো ধরো যখন মনে করো রিজেকশন হইতেছে, ধরো তুমি একটা ফান্ড রেজ করতে চাইছো, ফার্স্ট, সেকেন্ড বা থার্ড, এন্ড লাইক হবে না, ইটস নট গোয়িং ফরওয়ার্ড, তখন তোমার মেন্টাল স্টেট কেমন থাকে, অ্যান্ড দেন তুমি কি চিন্তা করছো, ওকে হোয়াট দিস ইজ গোনা বি মাই নেক্সট স্টেপ? আমি বলি, আই থিঙ্ক যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, অ্যাডমিশনে গেছে, অথবা যারা এসসি পরীক্ষা দিচ্ছে, ডু ইউ রিমেম্বার দ্য ফিলিং যে এসসি পরীক্ষার রেজাল্টের ফিলিংটা, কালকে রেজাল্ট দিবে, জিপিএ 5, হ্যাঁ, অথবা ইউনিভার্সিটি লাইফে অ্যাডমিশনের সময় এইচএসসি পাস করছো, যে পরীক্ষা দিছো, বুয়েট মেডিকেল অর হোয়াট এভার, যে তোমার জায়গা, রেজাল্টটা দিচ্ছে, তার আগ মোমেন্টটা ভাই কিয়ামত না? সো এইটা অনেকটা ওরকম কেয়ামতের মতো, যে ফর এক্সাম্পল তোমার 30 কোটি টাকার একটা ফান্ডিং আসবে, পিচ টিচ করছো, 2-3টায় গেছে, আগামীকালকে তোমাকে জানাবে, একদম ওই মোমেন্ট একদম নিঃশ্বাস বন্ধ করে আছে, and then you wait for the mail অথবা কল অথবা একটা মিটিং, and then they let you know, and most of the times 90% of the case তোমাকে তো রিজেকশনই ফেস করতে হয়, like and তাও তোমাকে খুব স্মাইলিং ফেস নেই, yes yeah, totally understandable, I understand this, of course we'll try harder and come back to you next year, right? So ওইসব বলে তারপর বিছানায় 1 ঘন্টা শুয়ে থাকতে হয়, আসমানের দিকে তাকায়। সো তারপরে হাউ ডু ইউ গেট আপ, মানে হাউ, কারণ এইটা হইলে অনেকে এসেছে কি, ভাই আমি দ্যাটস ইট, এটা আমার জন্য না, আমি আর পারলাম না, ভাই আই গিভ আপ, রাইট? হোয়াট আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইজ দ্যাট এইটা মানে আই এম ট্রাইং টু ডিকোড আইমান সাদিকস ব্রেইন। আমার কাছে মনে হয় I've taken this as a percentile game. কিভাবে? হ্যাঁ, তুমি আমার যেমন, আমি এখন জানি 50টা আমি পিচ করছি, 50টা আসলে বেশি পিচ করছি, আমি 50টা জাস্ট কথার কথা হিসাবে সুবিধার্থে বলতেছি, তার মধ্যে 3 জনের কাছ থেকে আমি টাকা পাইছি, রাইট? আচ্ছা, তার মানে 50 জনের কাছে 3 জনের কাছে টাকা পাওয়া মানে 100 জনের কাছে পিচ করলে আমি 6 জনের কাছ থেকে টাকা পেতাম, মানে 6% সাকসেস রেট। হ্যাঁ, এটা কিন্তু সবার ক্ষেত্রেই সত্য। যত কোম্পানি ফান্ড রেজ করছে সবার ক্ষেত্রে এরকম 10% ভালো কোম্পানিগুলার, তার মানে তুমি 10টা পিচ করলে একটা রিজেকশন খাবাই। সো তোমার কাছে তুমি এখন এই মাইন্ডসেটেও থাকতে পারো যে 9টা কষ্ট, অথবা এভরি ফেইলার, ওকে 1 2 3 4 5, ইউ গেট এক্সাইটেড যে হ্যাঁ 10 নাম্বার ইটস কামিং, বিকজ ইউ নো ইটস আ পার্সেন্টাইল গেম। সেম উইথ সোশ্যাল মিডিয়া, রাইট? তুমি জানো যে 100টা কমেন্ট আসলে 2টা খারাপ কমেন্ট আসবে, ইটস আ পার্সেন্টাইল গেম, সবারই এইটা হয়।
সো তুমি 100টা খারাপ কমেন্ট পাইছো, আর ইউ হ্যাপি অর স্যাড? ইউর হ্যাপি বিকজ কমেন্ট বাড়ছে, রাইট? 100টা খারাপ কমেন্ট মানে তোমার 100% মানে অনেক ভালো কমেন্ট আছে। সো ইটস আ পার্সেন্টাইল গেম। রিজেকশন, ফেইলার, স্যাডনেস, বাজে কমেন্ট বলো, দিস আর অল পার্সেন্টাইল গেম। ওয়ান্স ইউ প্লে দ্য গেম এগেন অ্যান্ড এগেন, ইউ নো ইটস গোইং টু হ্যাপেন। এখন কিরকম অবস্থা টেনেমসের বলো তো? আলহামদুলিল্লাহ নতুন বছর। আমরা যেমন জাস্ট একটা খুব মজার জিনিস হয়েছে, তুমি তো জানো বাংলাদেশের শিক্ষাক্রমে আবারও 2012 শিক্ষাক্রমটা চালু হয়েছে, আগেরটা। আচ্ছা। সো মাঝখানে নতুন কারিকুলাম ছিল, কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল না, স্কুইড গেমস এর মতো ত্রিভুজ, বর্গ আর বৃত্ত দিত। সো লাস্ট 2 বছরে নতুন কারিকুলামে তো আমাদের কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল না। আবার ফার্স্ট সেকেন্ড থার্ড আসছে এই বার্ষিক মূল্যায়নে। আমাদের 1400 স্টুডেন্ট তাদের ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। 1400 বাংলাদেশের 750 ইনস্টিটিউশন থেকে। ইয়েস, আমরা অবাক হয়ে গেছে। এন্ড সবাই ওদের রেজাল্ট কার্ড পোস্ট করছে, পাগল হয়ে গেছে। আমরা জাস্ট কেআইবিতে কৃষিবিদে ওদেরকে নিয়ে বিশাল সংবর্ধনা দিছি, 2টা ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই আসছে, এসে ওদেরকে সবাইকে মেডেল দিছি। অ্যান্ড ইউ লাভ দিস ফটোজ। ওরা কখনো এরকম চিন্তা করে না যে এরকম সংবর্ধনা হইতে পারে। সো আগে এরকম আমরা পেতাম হইতেছে এটা ক্লাস 6 7 এরকম আগে। এখন দ্যাটস অ্যামেজিং। একটা ক্লাসের জন্য আমার একটা রিলেটিভও অ্যাকচুয়ালি গেছে, ও আমার নেফিউ হচ্ছে সম্পর্কে। সো আমার সাথে একবার দেখা করতে আসছিল, দুঃসম্পর্কের নেফিউ। তখন আমি কেন আসে, তখন ওইটার দিছে। আর আমার খুব সুন্দর একটা মেডেল দিছি, যে মেডেলটা কোথায়, মেডেলের ছবি আমরা ওই পিছে যেটা আছে না, এটাই মেডেলের ছবি, এরকম সবার এরকম দেয়া। ইটস ফান। তো আমাদের খুব মজা লাগছে। এই ছবিটা আমরা দেখাই দিব। তো আবার ওইটা আসার কারণে যেটা হয়েছে যে আমাদের একাডেমিক কোর্সগুলোর চাহিদা অনেক বাড়ছে 6 to 10 এর। সো আমাদের ডিসেম্বর মাসে প্রচুর আমরা রেকর্ড ব্রেকিং এনরোলমেন্ট হয়েছে, জানুয়ারি মাসে রেকর্ড ব্রেকিং এনরোলমেন্ট আবারও হয়েছে, ডিসেম্বর 31 তারিখে একদিনে কয়েক হাজার এনরোলমেন্ট হয়েছে। সো দ্যাট ওয়াজ ম্যাসিভ। সো আই থিঙ্ক এই সাকসেস কেসটা একটা কেস স্টাডি ছিল এটার জন্য, বিকজ সবাই দেখছে যে এত মানুষ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, ইট হেল্প। স্কিল ডেভেলপমেন্ট সেগমেন্টে আমরা তোমরা দেখছো যে অফলাইনে জাস্ট ইংলিশ সেন্টার করছি, ওইটা করার পরে আমরা দেখছি যে বাংলাদেশে যদি বাচ্চাদেরকে ইংলিশ শিখাইতে পারো, এটা বাংলাদেশের জিডিপিতে ইম্প্যাক্ট রাখে। ও ইয়া, অ্যাবসলিউটলি। সো আমরা এখন এই বছর যেটা ফোকাস করছি, অন্য সবকিছু বাদ, আমরা ইংলিশটা একদম পারফেক্ট করতে পারি কিনা, একদম পারফেক্ট। সো অনলাইনে অ্যান্ড অফলাইনে সব মিলায়, ইটস লাইক একাডেমিক্স, আমরা একাডেমিক একদম পারফেকশনিস্ট লেভেলে নিয়ে যাব। আমাদের এখানে আসবে ও বেসিক্যালি ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য যা লাগে তা হবে। এখন সবাই তো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না, রাইট? এটা তো ইটস আ জিরো সাম গেম, বাট ওইটার সব এলিমেন্টস আমরা দিব, আর ইংলিশে একদম ডেপথে যায় ওই জিনিসটা করবো। বিকজ দিন শেষে যে এখন একটা কথা বলতেছি, ইংলিশ উড বি দ্য বিগেস্ট কোডিং ল্যাঙ্গুয়েজ, বিকজ চ্যাট জিপিটি আসার কারণে তুমি জাস্ট ইংলিশে বলবা, ও কোড তো করেই দিবে। বাট এই জিনিসটা ইজ সো ফ্রিকিং ইম্পর্টেন্ট। যেমন আমাদের বাইরে রেমিটেন্সের ক্ষেত্রে যদি বলো, বাংলাদেশের সেকেন্ড বিগেস্ট জিডিপি কন্ট্রিবিউটর, তুমি একটা ভাষা শিখাবা, একটা স্কিল শিখাবা, একটা দেশে পাঠাবা, একদম খেলা শেষ, আর কিছু না। কিন্তু এত কমপ্লেক্স কিছু না, তো ভাষাটা লাগবেই। তুমি বিদেশ যেতে চাও, হায়ার সায়েন্স, তোমাকে ভাষাটা লাগবে। বাংলাদেশে কোনো ভালো একটা চাকরি করতে চাও, ভাষাটা লাগবে। এআই এর সাথে কথা বলতে চাও, হ্যাঁ বাংলায় অনেক বেটার হচ্ছে, বাট ইংলিশে উড অলওয়েজ বি বেটার, বিকজ ওর ট্রেনিং এ ইংলিশের এটা আরো অনেক বেশি থাকবে অলওয়েজ। এইটা যদি শেখানো যায়, উই ক্যান ব্রিং আ হিউজ ইম্প্যাক্ট। যেমন ধরো টেনএমএস থেকে আমি যদি বলি পপুলার ফেসেস বা যেগুলো একটু মেমোরেবল ফেসেস, ফার্স্ট অফ অল তুমি আসো, মুনজারিন আছে অফকোর্স, সাদমান সাদিক, জয়িতা, আরো অনেকেই আছে, আমার ঠিক নাম মনে পড়তেছে না। টেনএমএস এর আরো কেন মুনজারিন হয়ে উঠলো না বা আইমান সাদিক হয়ে উঠলো না? Why is that? I think আমাদের এখান থেকে আরো অনেকজন বের হইছে, বাট প্রবলেম হয় কি, তুমি একটা জায়গায় অনেক দিন লেগে থাকাটা একটু অনেক সময়ের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। কারণ শিক্ষকতা আমরা তো মনে করি আমি ধরে নিচ্ছি আমি আমি শিক্ষকই থাকবো, রাইট? সবাই তো সেটা হয় না। যেমন অনেকে একজন ইঞ্জিনিয়ার, ওর তো আমাকে ইঞ্জিনিয়ারিং রাউটটাও থাকে। আমরা দেখছি যে তার প্রফেশনাল কারণে অনেক সময় অনেকজনকে চাকরি ছাড়তে হয়, অনেকে দেশের বাইরে চলে যায়। যেমন সাকিব বিন রশিদ, ইটস আ বিগ ফেস 10 মিনিটস করে, রাইট? বাট ও এখন ইউএসএ তে, সো আমার সাথে কাজ করছে এখনো রিমোটলি, বাট ও আবার ইউনিভার্সিটি শুরু করলে হয়তো আমি জানি না কতদিন আর করতে পারবে। সেরকম অনেকের জন্য এখান থেকে বের হয়ে যেতে হয়েছে। আর সেকেন্ড জিনিস হলো কোম্পানির প্রায়োরিটির একটা ব্যাপার থাকে, রাইট? যে তুমি এখন একটা কোর্সে ফোকাস করতেছো, এখন একই সাথে তুমি 10টা কোর্সে কিন্তু ফোকাস করতে পারবা না। সো ফর এক্সাম্পল 2টাতে ফোকাস করছো, বাট বাকি 8 জনের কাছে মনে হচ্ছে আচ্ছা না, আমার তো এখন এই ফোকাসটা কোম্পানি দিচ্ছে না,
সো ওরা ধর্ম আছে আমি আলাদা করে করি। এমনও হয়েছে যে আমাদের অনেক পপুলার ইনস্ট্রাক্টর, তাদের কাছে মনে হয়েছে তারা আলাদা প্ল্যাটফর্মে নিজেরা কোর্স করলে আরো ভালো করবে, অনেকে এরকম গেছে। সো অনেকের জন্য ভালো হয়েছে, অনেকের অতটা জমে নাই, সো দুইটাই হয়েছে। সো ওইটার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে ফোকাসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি এত জায়গায় 100টা স্কিল শিখাইলে ওই ফোকাসটা ধরে রাখাটা অনেক কঠিন হয়। আগে যেরকম আমরা দেখতাম না যে কি ধরো 10MS এর প্রচুর কোর্সেস ছিল, কিন্তু তখন একটা সময় প্রচুর লঞ্চও করতেছিল কোর্সেস, তাই না? আমরা 2022 পর্যন্ত, আই থিংক 22 পর্যন্ত, 23-এ যে আমরা অনেক কম কোর্স লঞ্চ করছি, আমরা প্রতিটা কোর্সে ডেপথে যাওয়ার চেষ্টা করছি। 24-এ আরো কমাই দিয়েছে। 24-এ আমার দেখা গেছে যে আচ্ছা ঠিক আছে একটা কোর্স আছে রেকর্ড, আচ্ছা আমরা ওইটারই লাইভ কোহর্ট বের করি, যেহেতু মানুষ অনেকে লাইভে করতে চায়, আচ্ছা ওইটার অফলাইন বের করি। 24-এ আমরা নতুন ওরকম করি নাই। 25-এ এসে বলছি যে আচ্ছা যা আছে এটারও আমরা এক কাজ করি, ফোকাস করি আগে ইংলিশটা একদম ক্র্যাক করি, এন্ড দেন লেটস গো টু দ্য সেকেন্ড ওয়ান। সো যত গেছে আমরা ফার্স্ট এক্সপ্যানশন অফ করছি, তারপর এখন আমরা ফোকাস বাড়াচ্ছি। ও ওয়াও, দ্যাটস আ গ্রেট স্ট্র্যাটেজি। এই জায়গাটা আমি আরেকটা জিনিস যদি অ্যাড করতে চাই, যে একটা সময় আমি দেখতাম যে 10 মিনিট স্কুলের প্রচুর ধরো 100 টাকায় কোর্স বিক্রি করতেছে, বান্ডেল অফার, তারপর একটা না আরো 5টা ধরো কোর্স। হ্যাঁ, আমাদেরও বুট ক্যাম্পও হইতেছে, পাইরেটেড হয়, এটা ট্রু। বাট এই জায়গাটাতে যদিও তোমাদের এখানে স্ট্র্যাটেজি চেঞ্জ করেছো, বাট এই জায়গাটা কি এখন এটা কি কনসার্ন কিনা, বা তোমরা কিভাবে ট্যাকেল করতেছো? ইটস আ বিগ কনসার্ন, পাইরেসি ইজ আ বিগ কনসার্ন। আমাদের যেমন ফার্স্ট পেইড প্রোডাক্ট কি ছিল জানো? একটা বই, ঘরে বসে স্পোকেন ইংলিশ। ওটা বই হিসেবে ছিল, বই ছিল 75 টাকা পিডিএফ, কিনলে তুমি ডাউনলোড করে ফেলতে পারো। আচ্ছা ভালো কথা, তুমি অনেক অবাক হবা, আমরা প্রথম দিন আমাদের 10 মিনিট স্কুলে জীবনে কোনো প্রোডাক্ট লঞ্চ হয়নি, জীবনে। এটা ফার্স্ট পেইড প্রোডাক্ট। এটা কত সালে বলতেছো? এটা 2020 সালে প্রথম প্রোডাক্ট। ওকে, মানে এর আগে 2014 থেকে সব ফ্রি প্রোডাক্ট, মানে এটা প্রথম পেইড প্রোডাক্ট। ওকে, 75 টাকা দাম। অলরাইট, প্রথম দিন আমরা 12 না 13 লাখ টাকার বিক্রি করছি একদিনে। 12-13 লাখ টাকার বিক্রি হয়েছে 75 টাকার প্রোডাক্ট থেকে। ক্যান ইউ ইমাজিন? দ্যাটস ইনসেইন। অ্যান্ড দেন উই রিয়েলাইজ, ও ওয়াও, মানে আমরা এতদিন ধরে, অ্যান্ড ওই টাইমটা ছিল করোনার সময়, যেখানে আমাদের সকল স্পন্সর সব বন্ধ হয়ে গেছে, বেতন আর আটকায় যাবে, বাবার কাছ থেকে ধার দেনা করে বেতন দিছি, মানে আর 1 মাস গেলে আর মানে উপায় নেই। তো তখন বাধ্য হয়ে বলছে ঠিক আছে একটা ট্রাই করি। অ্যান্ড দেন আমরা বললাম ওয়াও ম্যাসিভ। তারপরে আমরা ওইটার কোর্স লঞ্চ করি। আমার এখনো মনে আছে যে আমরা ঠিক আছে প্রাইস পয়েন্ট, যেহেতু আমরা ফ্রি ছিলাম, আমাদের অলওয়েজ ছিল যে কত কমে দেওয়া যায়, 450 টাকা আমরা লঞ্চ করছিলাম। ওটা ম্যাসিভলি হিট করে। বাট তারপর যেটা হয়, যেহেতু পিডিএফ তুমি কিনবা, তুমি তো ডাউনলোড করে ফেলতেছো, রাইট? তুমি তোমার সবাইরে দিয়ে দিলা, আর কেউ কিনবে না। তো একটা পর্যায়ে যে এত বেশি মানুষের কাছে চলে গেল, তখন আর কেউ কিনবে না, সবাই একজন আরেকজনের কাছ থেকে নিয়ে নেয়। তো ওইটা হওয়ার কারণে আমরা দেখলাম যে এই মার্কেটটাতে স্কেল করাটা খুবই ডিফিকাল্ট, আর কারণ সবাইকে দিয়েই দিবে। সেই মার্কেটটাই আমাদের বন্ধ হয়ে গেল, বই বাদ। কোর্সও রেকর্ডেড কোর্সে যেটা দেখছো যে আমাদের 10 মিনিট স্কুলের কোর্স 100 টাকা সব ডাউনলোড করে এফটিপি সার্ভারে দিয়ে রাখে, এখানে দিয়ে রাখে, ওখানে দিয়ে রাখে, সব আপডেট। এখন প্রবলেম হচ্ছে মানুষটা তো বুঝেও না। আমাদের কোর্সের সাথে কিন্তু কোর্স থাকে, এর সাথে কুইজ থাকে, এর সাথে অ্যাসেসমেন্ট টেস্ট থাকে, এর সাথে অনেক রিসোর্সেস থাকে, এর সাথে 1-to-1 কাউন্সেলিং থাকে, লাস্টে যে একটা সার্টিফিকেট আসে, রাইট? বেসিক যে জিনিসপত্রগুলো আছে। বাট তুমি যখন ডাউনলোড করে দিচ্ছ, কিন্তু খালি ভিডিওগুলো পায়, তাও আবার ভিডিওর সিকোয়েন্সিং ঠিক নাই, আপডেটেড না, ও এক্সপিরিয়েন্সটা করে বাবা এটাই কোর্স। সো এইটা একটা ম্যাসিভ ঝামেলা। কারণ তুমি কয়েকজনের কাছে যে বলবা, তাহলে বিকাশের মতো এরকম টিভিসিতে বলতে হবে যে ভাই কারো পিন কিন্তু কাউকে দেয়া যাবে না। এখন এত বড় তোর মার্কেটিং বাজেট নেই মানুষজনকে অ্যাওয়্যার করার। সেইটা একটা প্রবলেম। বাংলাদেশে পাইরেসির কারণে অনেক বিজনেস ক্ষতিগ্রস্ত। আমি যদি আমারটা এক্সপেরিয়েন্স মানে শেয়ার করি, আমরা যখন কন্টেন্ট ক্রিয়েশন বুট ক্যাম্প প্রথমবার যখন লঞ্চ করি, আই থিঙ্ক 2023 সালে প্রথমে আমরা লঞ্চ করছিলাম। তো প্রথমে প্রচুর রেসপন্স আসছে, প্রচুর। আমি তো ভাবলাম আরে ব্যবসা এত সহজ। আমার প্রথম ইয়া ছিল যে মানুষ সবাই বলছে ব্যবসা অনেক কঠিন, সে অনেক, আল্লাহ এটা তো খুব সহজ, খুব সহজ। আইমান সাদিক তো 100 কোটির উপর বসে আছে। আমি তো বললাম সবাই তো প্যারা খাইতেছে, সবাই এত কমপ্লেইন করে, আমি ফাড়াই দিব। প্রবলেমটা হয়েছে যখন সেকেন্ড ব্যাচ লঞ্চ করছি, সেকেন্ড ব্যাচে দেখেছি আরে এত কেন অ্যাড কস্ট বেড়ে গেল। আগে তো আমি রোয়াস তো ক্রেজি লেভেল আমার রোয়াস আসতো, এখন হইতেছে অনেক কম আসতেছে। কাহিনী কি আমি বুঝতেছি যে কি হ্যাঁ কিছু তো পাইরেসি হবে, বাট এত পাইরেসি হবে এটার আমার কোনো আইডিয়া ছিল না। তারপর আমি স্টুডেন্টদের সাথেও একটু রিভিউ নেওয়া শুরু করলাম, যে কি ব্যাপার কি সে অ্যাকচুয়ালি পাইরেসি করে যারা করে ম্যাক্সিমাম টাইমে এটা আসলে তারা দেখেও না ঠিক মতো করে। বাট যাই হোক, সেটা তো না বুঝেই করে, প্যারা নাই। তো আমি একদিন বলতেছিলাম যে এরকম আমাদের তো এরকম কমে অনেকে নিয়ে নেয়, বলছে হ্যাঁ ভাই আমাকেও এরকম অনেকে অফার করছে এই সেই। আমরা ওকে, তখন আমি চিন্তা করলাম ওকে
এডটেক এভাবে চলবে না, কোনো এডটেক কোম্পানি এভাবে চলতে পারবে না। এমন কিছু বানাতে হবে যেটা অ্যান্টি পাইরেসি, অর্থাৎ মডিউলটা হবে এটা কেউ মানে পাইরেসি করতে পারবে না। ওকে, তাহলে কি করা যায়? 4th বুট ক্যাম্পে আমরা বলেছি ক্রেজি লেভেলের কমিউনিটি ইনভলভমেন্ট, ইনসেন্টিভ দিয়ে মানে পুরা ভরাই দিচ্ছে, ইনসেন্টিভ দিয়ে চ্যালেঞ্জ, এই সেই। ধরো আমাদের একটা ক্লাস চলতেছে, আমি রিভিউ করতেছি স্টুডেন্টদের, রিভিউ করতে করতে ধরো আমি ওর চ্যানেল সাবস্ক্রাইব করছি, এখন পাইরেসি করাটা আমি শেয়ার করে দিতেছি, পাইরেসি করো। আমি এনগেজ হইতেছি, আমি নিজে পার্সোনালি এনগেজড হইতেছি, লেটস সে, এই জিনিসটা তো আর পাইরেসি। তো যার কারণে যেটা হয়েছে আমাদের ইনভলভমেন্ট, আমাদের সাপোর্ট বাড়াই দিচ্ছি, আমরা বোনাস এটা করতেছি, এই জিনিসটা কেউ পাইরেসি করতে পারবে না। এখন যেটা হয়েছে ওয়ার্ড অফ মাউথ ক্রেজি লেভেলের বেড়ে গেছে, রিটেনশন রেট বা আগে যতজন ক্লাস করতে এখন সেটা ডাবল হয়ে গেছে, এবং ওয়ার্ড অফ মাউথ অনেক বেশি বেড়ে গেছে। এটা আই থিঙ্ক বাংলাদেশের এমন কোনো ইন্ডাস্ট্রি নাই, কন্টেন্ট ইন্ডাস্ট্রি নাই যারা এই পাইরেসিটা সাফার করে নাই। এবং এটার কারণে কিন্তু একটা বড় রিজন বাংলাদেশে ভালো কন্টেন্ট মানুষ প্রডিউস করে না, বিকজ বিজনেস ওয়াইজ কন্টেন্টের গেমটা লাভজনক করা অনেক কঠিন, রাইট? ভালো কন্টেন্ট আসবে, তুমি পাইরেসি করে ফেলবা। ভালো কন্টেন্ট বানাইতে যে খরচটা ছিল তার উঠাইতে পারতেছ না, এটা কারণে কিন্তু ভালো কন্টেন্ট আসে না। এটা কিন্তু প্রবলেম, ইটস নট ইন দ্য প্রবলেম ফর এডটেক, এটা এডটেকের প্রবলেম, এটা কন্টেন্ট ইন্ডাস্ট্রির প্রবলেম, এটা স্পোর্টস কন্টেন্ট ইন্ডাস্ট্রির প্রবলেম, সকল ধরনের কন্টেন্টের এটা প্রবলেম, এটা ম্যাসিভ ঝামেলা। এখন তোমাদের স্ট্র্যাটেজিতে আমি যেটা দেখতেছি যে ইংলিশে অনেক বেশি ফোকাস করতেছো, ইংলিশ ব্যতীত আর কোন কোন জায়গায় ফোকাস করতে, নাকি শুধু ইংলিশ? ইংলিশ মোস্ট, ইংলিশের কয়টা ভাগ আছে, যেমন আমরা ইংলিশ ভাগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। আমরা সব থেকে বেশি এখন ব্যবসা করি একটা ক্যাটাগরিতে, যে ক্যাটাগরিটা মার্কেটে ভাবে ছিলই না। এই ক্যাটাগরিটার নাম আমরা দিয়েছি হলো স্পোকেন ইংলিশ জুনিয়র। কি আমার তো ঘরে বসে স্পোকেন ইংলিশের কোর্সে সব থেকে বেশি বিক্রি হয়েছে, 2-2.5 লাখ মনে হয় পেইড এনরোলমেন্ট, বাট এটা তো অ্যাডাল্টদের জন্য। আমরা চিন্তা করলাম যে ছোটদের জন্য করি, ক্লাস 4 থেকে ক্লাস 10 স্পেসিফিক এই অডিয়েন্স। এই অডিয়েন্সটার জন্য সময় দেওয়া সহজ, একটা ইউনিভার্সিটি পাস করা ছেলের জন্য সময় দেওয়াটা কঠিন। 3 মাসে কিন্তু ল্যাঙ্গুয়েজ শেখা হয় না, একটু টাইম লাগে। ল্যাঙ্গুয়েজের কিন্তু CFR লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 করে আগাইতে হয়, A1 to A2, B1 to B2, C1 to C2। ওটার জন্য লেভেল বাই লেভেল কমপ্লিশন করে 9 মাস বা 1 বছর ধরে কেউ থাকবে, এটা ইউনিভার্সিটি পাস করা ছেলেদের ওই সময়ও নেই, ওই টাকাটাও দিতে চায় না। বাট যে ক্লাস 4, 5, 6 এ পড়ে সে কিন্তু 1 বছর সময় দিতে পারবে, তার বাবা মা কিন্তু সময় দিতে রাজি আছে। সো তার বাবা মা কিন্তু সময় দিতে রাজি আছে, টাকা দিতে রাজি আছে। এন্ড এই ক্যাটাগরিটা এখন আমাদের সব থেকে বেশি এনরোলমেন্ট পায়, ইভেন IELTS এর থেকে বেশি এনরোলমেন্ট আসতেছে স্পোকেন ইংলিশ জুনিয়রে। ক্যান ইমাজিন? এন্ড ইটস আ সাবস্ক্রিপশন প্রোডাক্ট, মানে লেভেল 1 তারপরে কমপ্লিট করবা, দেন লেভেল 2 তে যাবা, লেভেল 2 কমপ্লিট করে লেভেল 3 তে যাবা। সো 9 মাসের প্রোগ্রাম। উই মানে গ্যারান্টি ইউ যে এটা প্রপারলি যদি লেভেল 1 টু লেভেল 2 যাও, পাস না করলে যেতে পারবা না, রাইট? পাস করে আবার 3 তে যেতে হবে, তারপরে ইউ ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ আ ভেরি গুড ফ্লুয়েন্সি। এন্ড যদি ভালো সাকসেসফুল হয়, আমরা তাহলে এরপরে কিডস ইংলিশ লঞ্চ করবো, মানে ক্লাস 4 এর থেকে ছোট বাচ্চারা যারা আছে, মানে কেজি, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এই মার্কেটটা তো আরো বড়। সো এগেন জাস্ট ফোকাস। আর যদি ফোকাস না থাকতো আমার কাছে আসবে কয়েকজন, না, এই মার্কেটটা ইটস ইনসেইনলি বিগ। আইমান কি জিনিস পড়াইতেছে বলো তো? সব তো তোমার বউকে পড়াইতেছে। আমি এখন আমাদের কন্টেন্টের সাথে সুপার ইনভলভড, আমার ইংলিশের সকল কন্টেন্ট দেখি। আমি আমার 10 মিনিট স্কুলে যতগুলো অ্যাড রান হয় আমি সবগুলো দেখার চেষ্টা করি, যতগুলো কন্টেন্ট মার্কেটিং হয়। লাইভ গুলো তো দেখা পসিবল না, কারণ লাইভে বসে থাকতে হবে। যেমন এখন আমি কথা বলছি, আমাদের এখন 18টা লাইভ চলতেছে মনে হয়। সো হ্যাঁ, 12টা স্টুডিওতে চলে স্মার্ট বোর্ড সহ, আর 5টা আমাদের জুম অ্যাকাউন্ট আছে, সো ওখানে চলতে থাকে 12, 5, 17টা। সো এত দেখা পসিবল না, বাট অন্যান্য সব কন্টেন্ট গুলো আমি দেখি। আর আমি কন্টেন্ট বানাই হলো আমার যেই টাইপের জিনিস নিয়ে ওই বছর অনেক পড়াশোনা করি। সো ফর এক্সাম্পল লাস্ট ইয়ার আমি অনেক ফিটনেস নিয়ে পড়াশোনা করছি, নিজের দৌড়াদৌড়ি করছি। সেই বছর এখন আমি দৌড় নিয়ে যেমন একটা কন্টেন্ট বানাইছি, ওয়ার্কআউট নিয়ে কন্টেন্ট বানাইছি। এগেন আমি এখনো এক্সপার্ট না, আমি এখনো শিখতেছি, এক্সপার্টদেরকে এনে কন্টেন্ট বানাইছি। এআই নিয়ে অনেক রিসার্চ করতেছি। আমি বাচ্চাদের সেশন যখন নেই অনেক অফলাইনে, আমি এআই নিয়ে কথাবার্তা বলি, ওদেরকে দেখাই যে দেখো এআই কেন ইউজ করবা, দেখো যে ভয়েস কমান্ড দিয়ে ইংলিশ শেখা যায়, এই দেখো যে ছবিটার হয়ে গেল, এই দেখো ভিডিওটা হয়ে গেল। বিকজ আই রিয়েলি ফিল লাইক ওদের এটা জানা দরকার। ওরা যে দুনিয়াতে আসবে, ওরা যখন কর্মক্ষেত্রে প্রবেশ করবে, তখন এখনকার কোনো কাজই থাকবে না। আসলে ওরা যেই জগতে ঢুকবে, ওরা আমরা যে কাজ করছি ওরা একটাও করবে না, আর ওরা যা করবে এটা আমরা কল্পনা করতে পারি না। তো ওদেরকে
কি প্রিপারেশন নেওয়াচ্ছি বলো? সো ওদেরকে তো প্রিপারেশন নেওয়ানো লাগবে যে ফিউচার অফ ওয়ার্ক কেমন হবে ওটার জন্য। ওদেরকে এআই এর সাথে অ্যাকাস্টম করতে হবে, এটা খুবই দরকার। এটা তো হচ্ছে না। সো আমার কাছে মনে হয় যে মি বিং আ টিচার আমার এই কাজটা করা দরকার। সো আমি এখন স্পেসিফিক কোনো মানে সমাজবিজ্ঞান পড়ায় লাভ নাই, আমি এটা এত ভালো পারিও না, এবং আমার এটার জন্য অনেক ভালো ভালো টিচার আছে। আমি চিন্তা করলাম যে আমি এই বছরে যেটা নিয়ে সব থেকে বেশি পড়াশোনা করবো ওইটা পড়াবো। সো দ্যাটস হোয়াট আই টিচ। তোমার কাছে কি মনে হয় যে ডিগ্রিজ উইল বি ইউজলেস? ইউজলেসটা তো খুবই বাইনারি একটা শব্দ হয়ে যাবে, বাট ডিগ্রির ইউটিলিটি কমতেছে, এবং ডিগ্রি ইউটিলিটি আগে যে রেটে কমতেছিল এখন তার থেকে অনেক ফাস্টার রেটে কমতেছে। ইয়েস, দ্যাট ইজ সো ট্রু। তোমার কাছে মনে হয় কি একটা সময় এরকম হয়ে যাবে যে ডিগ্রি জাস্ট একটা সোশ্যাল স্ট্যাটাস ছাড়া কিছুই না? যাই না, এখন দেখো, এখন একাডেমিয়ার মুভমেন্ট যেই রেটে আছে, ইন্ডাস্ট্রির মুভমেন্ট তো একটা রেটে ছিল। সো অলওয়েজ দেয়ার ওয়াজ আ গ্যাপ। এখন ইন্ডাস্ট্রি তো এই রেটে গ্রো করতেছে, সো গ্যাপটা অনেক বাড়তেছে। সো গ্যাপ যত বাড়বে তত কিন্তু ডিগ্রির ভ্যালুটা কমবে। ইটস এ সিম্পল ম্যাথ। হ্যাঁ, সিম্পল, রাইট? সো এখন একাডেমিয়া যদি তাদের রেট অফ চেঞ্জটাকে বাড়াইতে পারে তাহলে গ্যাপটাকে মেনটেন করতে পারবে, আর যদি মেনটেন করতে না পারে, অফকোর্স 5 years ডাউন দ্য লাইন আই উড সে তখন ইউটিলিটি অনেক কমে যাবে। অ্যান্ড ইউটিলিটি যখন কমবে, ইটস এ কমার্শিয়াল থিং, রাইট? ডিগ্রি কিনতে টাকা লাগে, ইউনিভার্সিটির জন্য এটা একটা ব্যবসা তো, রাইট? সো তখন তাদের ব্যবসা ভাটা পড়বে, তখন তারা বাধ্য হয়ে চেঞ্জ আনবে। সো আই থিঙ্ক ওই চেক অ্যান্ড ব্যালেন্সে অনেক কিছু ঠিক হবে। বাট কারেন্ট স্টেট অফ অ্যাফেয়ার্স আমি বলবো যে অনেক স্যাড। আমার মনে হয় যা শেখানো দরকার কারিকুলামে সেটার প্রেজেন্স অনেক কম। আমি বলবো না একেবারেই নাই, আছে, বাট অনেক কম। আইডিয়াল এডুকেশন সিস্টেম কেমন হওয়া উচিত? তুমি ইন্ডাস্ট্রির সাথে আছো, সো আমি যদি ইন্ডাস্ট্রি যে র্যাপিডলি গ্রো করতেছে, আমি যদি একাডেমিয়াকেও সেভাবে গ্রো করতে চাইতাম, তাহলে আইডিয়াল সিনারিওটা কেমন? আইডিয়াল বাইরের দেশে যেটা হয়, ইন্ডাস্ট্রির সাথে একাডেমির অনেক মিল থাকে, রাইট? ওকে, ইন্ডাস্ট্রি যা দরকার হয় ওরা ওই সব সাবজেক্ট ইনকর্পোরেট করে। ইন্ডাস্ট্রিতে যেই সব জিনিসপত্র চলে সাবজেক্ট বা কারিকুলামে ওই জিনিসটা ঢুকে যায়। আমাদের দেশে সেটা হয় না। আমাদের দেশে কারিকুলাম চেঞ্জ হয় না। আমাদের 6 থেকে 10 বাচ্চা, যে স্কুলের বাচ্চারা 2012 শিক্ষাক্রমে গেল, তার মানে নতুন যে পুরা 10 বছরের কাজ হইলো নতুন শিক্ষাক্রমের, এটা তো কারিকুলামের তো কিছু বাস্তবায়ন হলো না, আবার ব্যাক করলো। সো ব্যাক করছে, ঠিক আছে, অসুবিধা নেই, আমি ভালো খারাপে যাব না। বাট 2025-এ এসে 2012 শিক্ষাক্রমের ইয়েতে পড়াটা কতটা যুক্তিসঙ্গত, এটা চিন্তা করে দেখো। ইউনিভার্সিটির এডুকেশন চিন্তা করো। আমি খুব কনসার্ন হই, হাউ উড ইউ রেজ ইওর চাইল্ড? লাইক তুমি ওকে, দ্যাটস আ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট। তুমি কি তোমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে না বাংলা মিডিয়ামে পড়াবা? সত্যি কথা বলি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি বাংলা মিডিয়ামে পড়াবো। আচ্ছা, বাট আস্তে আস্তে এই যে বাংলা মিডিয়ামের শিক্ষাক্রমের বা শিক্ষা কারিকুলামের এই অবস্থা দেখে আমার এখন ডাউট হয়। আমি এখনো মোর ইনক্লাইন টুয়ার্ডস বাংলা মিডিয়াম। আমি লাস্টেও একটা ইয়েতে বলছিলাম, আমি আজীবন বাংলা মিডিয়াম ছিলাম। আমি নিজেও বাংলা মিডিয়ামে পড়ছি, আমার ভাই বাংলা মিডিয়ামে পড়ছে, আমার বাপ মা বাংলা মিডিয়ামে পড়ছে, আমার বউ খালি ইংলিশ মিডিয়ামে পড়ছে। সো ও ইংলিশ মিডিয়ামে পড়াতে চায়, আই গেস চাবে, আমি বাংলা মিডিয়ামে পড়াতে চাই। বাট ইয়েস, আগের যতটা আমি একদম 100% শিওর ছিলাম, বিকজ আমার কাছে মনে হয়েছে বাংলা মিডিয়ামে না পড়লে বাংলাদেশিদের কোর চরিত্র কি, ওদের কোর মাইন্ডসেট কি, সাইকোলজি কি, জীবনে বুঝবে না। আমার বাচ্চার তো দেশে হাঁটবে বাট বিদেশি মাইন্ডসেট, এটা কেমন এটা তো হইলো না। সো আমার কাছে মনে হয় যে বাংলা মিডিয়ামে পড়াই লাগবে, বিকজ আমি তো ইংলিশ মিডিয়ামে যাই না, আমি তো বুঝি না, আমি বাংলা মিডিয়ামটা বুঝি। আর আমার ওয়াইফ ইজ লাইক না, ইংলিশ মিডিয়ামের কারিকুলাম অনেক ভালো, ঠিকই বুঝবে, বেটার বুঝবে। বাট আই ওয়াজ লাইক বাংলা মিডিয়াম। বাট এখন সত্যি কথা বলতে কারিকুলামের এইটা দেখে আমার এখন একটু ডাউট হয়। ইউজুয়ালি যেটা হয় যে ইংলিশ মিডিয়ামে যারা পড়ে, আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছি, হ্যাঁ আমি এটা বুঝতে পারি, আমি গ্যাপটা বুঝতে পারি, কারণ আমি এখন দেশে আছি। তো দেখা যাচ্ছে সাজ্জাদ যখন কথা বলে কোন একটা, আমি বুঝি যে ওরা একটা সার্টেন ওয়ে কিছু সিলেবাস মানে আছে না, আমি একটু লেফট আউট ফিল করি যে আমাকে আবার ওরা বলে যে না এটা 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 এটা, আমি কিন্তু ইন্টেনশনালি এটা করতেছি না। এইভাবেই কারিকুলামে ছিল আর কি। আমার প্যারা লাগে সত্যি কথা বলতে। ছোটবেলায় যে আমরা প্যারা খাইছি যে ও ইংলিশ মিডিয়াম তো অনেক কুল, অনেক জোস, এখন 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 আমরা বাংলা মিডিয়ামে পড়ে বড় হয়ে আমরা চিন্তা করছি না ওদেরকে আর কুল হতে দেওয়া যাবে না। না আমি যদিও ইংলিশ মিডিয়ামে পড়ছি, বাট আমার এরকম চিন্তা ছিল মেবি আমার তোমার সাথে কনসাল্ট করতে হবে এই জায়গাটা, যে আমার কাছে মনে হয় যে কি বাংলা মিডিয়ামে যেটা তোমার যে বাংলা মিডিয়ামে পড়ালে ওই ব্যাপারটা বুঝতে পারবে, ম্যাথ সাইকোলজিটা বুঝতে পারবে, স্পেশালি যদি বাংলাদেশে থাকে তখন ওই জিনিস অনেক কিছু আছে যে কাজে দেয় আসলে। ও যদি বাংলাদেশে ব্যবসা করতে চায়, বাংলাদেশের মানুষকে চিনতে হবে, বুঝতে হবে, জানতে হবে, ওদের কথার টোন বোঝা লাগবে। আমি ছোটবেলায় বুঝছো ইংলিশ মিডিয়াম থেকে বাংলা মিডিয়ামে একবার শিফট করতে গেছিলাম। তো অনেক ছোটবেলায়, আই থিঙ্ক ক্লাস 2 বা 3-তে, তো আমাদের যে সরকারি বয়েজ স্কুল, আমি নাম বলার চেষ্টা করতেছি না, ওইখানে আমি 2টা জায়গায় এক্সাম দিছি। I was traumatized কারণ এক্সামের মধ্যে মারামারি হচ্ছিল।
আমি ভয়ে ছিলাম, আল্লাহ হইতেছে এটা কি। আমি কোচিং এ গেছি, যখন প্রিপারেশন নিচ্ছিল, স্যার যিনি পড়াচ্ছেন কোচিং এ লিটারালি হাতে জোরে জোরে মারতেছে, এই জিনিসটা আমি অভ্যস্ত ছিলাম না। আরে আমাদের জন্য এভরিডে অ্যাফেয়ার। আমি ট্রমাটাইজড হয়ে গেছিলাম। এটা কি হচ্ছে, কেন হচ্ছে? এখন তো বাচ্চাদেরকে মারা যায় না। আই থিঙ্ক আমাদের আমল পর্যন্ত আমরা মাইর খেয়ে আসছি। আমাদের তো এখন মনে আছে, আমি আদমজিতে ছিলাম, শারীরিক শিক্ষা টিচার যে ছিল, আমাদেরকে সবাইকে তল বয়েজ স্কুল সবাইকে দাঁড়া করে বেঞ্চের উপর দাঁড়া করায়, সবাইকে ডাস্টার দিয়ে পিছে দাম দাম দাম। একটা ইন্টারেস্টিং ইয়ে আছে কিন্তু, বয়েজ স্কুলে মাইর খাইতে কারো লজ্জা লাগে না, সবাই গণহারে মাইর খাচ্ছি। আমি এটা খেয়াল করছি, আমি ক্লাস 9-এ যখন উঠলাম, আমার বাবার পোস্টিং হলো, চিটাগাং গেলাম, তখন কোয়েড, রাইট? কোয়েডে দেখি আবার ক্লাস 9-এ বুঝে না, মানে একটু মান সম্মান এখন আরো বাড়ছে, প্লাস মেয়েরা পাশে আছে। আমি দেখি যে আদমজিতে যখন আমি ছিলাম, মনে করো এই দাঁড়াতে দাঁড়া হয়ে যাও, কানে ধরো নীল ডাউন, কারো কিছু যায় আসে না। ওইখানে যায় দেখি যে দাঁড়া হইতে বলছে, দাঁড়া হয়েছে, কানে ডাইনামিক্স গুলো একটু ইন্টারেস্টিং। আবার ওখানে ইংলিশ ভার্সন ছিল, ভার্সনের ছেলেপেলেদেরকে দেখতাম ওরা আবার একটু কুল ছিল, আবার আমরা ভাবতাম যে তোরা কুল, বাট আমরা বেশি চালু। দেয়ার আর ডিফারেন্ট ডাইনামিক্স। আই থিঙ্ক ইটস ইনগ্রেইন। বাংলা মিডিয়ামের কিছু ডাইনামিক্স আর স্কুল ভেদেও ডাইনামিক্স চেঞ্জ হয় অনেক। আমার কাছে মনে হয় যে কি আমার বাংলা মিডিয়ামে পড়া উচিত ছিল, সত্যি কথা বলতে। কারণ বাংলা মিডিয়ামে পড়লে হয়তো বা ওই যে বলে না যে কি, আমার নিজের কাছে আসলে ফার্মের মুরগি লাগে আর কি। আমি আসলে রিয়েলিটি ভাই, কারণ অনেক ডিফারেন্ট মানুষের সাথে মিশতে পারতাম। আমি ঢাকা ভার্সিটিতে আসছি, আমাদের আইবের সামনে হলো মধুর ক্যান্টিন। প্রথম দিন যখন দেখছি মানে মিছিল যাচ্ছে, আসলে কারণ জীবনে মিছিল দেখি নাই ক্যান্টনমেন্টে, হোয়াট ইজ আ মিছিল, রাইট? তারপরে তো 4 বছরে মিছিল, ও মিছিল করতেছে, আমরাও মিছিল যাচ্ছে, মিছিলের ভিতর দিয়ে ইটস লাইক এভরিডে ফিনোমেনন, রাইট? সো তখন তুমি বাংলাদেশে থাকতে হইলে ওই ডিএনএটা তোমার রাখা লাগবে। এটা মানে মিছিলে গেছো কখনো? ও না, আমি অনেক দূরে থাকি, মানে that's how I was trained, man. না আরে আমার একটা স্টোরি কি ছিল, আমি যখন অ্যাকচুয়ালি অত ছোট ছিলাম না, ক্লাস 9-এ পড়তাম, মানে আমি কতটা কনফ্লিক্ট থেকে দূরে থাকার চেষ্টা করি, কারণ that's how I was trained. আমাকে রাইটে বলে রাইটে যাও, বামে বলে ইউনো। সো একবার হয়েছে যে কি, আমি কি ইনজেকশন দিবে আর কি, তো আমার এত ভয়ে ছিলাম, আমি ইনজেকশন দিছে, অজ্ঞান হয়ে পড়ে গেছি। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা কিন্তু অনেকের প্রবলেম থাকে, এটা আমারও হয়। আমার একটা ফানি স্টোরি বলি। আমি আর্মিতে 69 BM লং কোর্সের সবকিছু ডান, আমি গ্রিন কার্ড পাইছি আইএসএসবি থেকে, ফাইনাল মেডিকেল ডান। ফাইনাল মেডিকেলের লাস্টে ব্লাড টেস্ট এন্ড এই টেস্টও নেয়। সো ব্লাড টেস্ট নিচ্ছে, সো গেস হোয়াট, আমরা আর্মিতে ঢুকবো, রাইট? ব্লাড টেস্ট দিচ্ছে, আমরা সবাই বাইরে হয়েছি, বাইরে বাথরুমে গেছি, সবাই আড্ডা মারতেছি, ব্ল্যাক আউট, একদম মুখের উপর পড়ছি, দাঁত একটা ভেঙে গেছে। সো পরে যে আমি টেস্ট করে দেখছি যে অনেকে ওই যে ওই ইনজেকশন নিলে, আমি জানি না এক্স্যাক্টলি সাইন্টিফিক কি, বাট ওই যে মাথা ঘুরায় বা ইয়ে লাগে, এটা অনেকেরই প্রবলেমটা হয়। আমি তো প্যারা খাইতেছিলাম ইনজেকশনের আগে, আমি তো প্যারা খাইতেছিলাম। আমার ওই দিনের পরে আমার আব্বু বলতেছিল, আমাদের একজন আমাদের ড্রাইভারকে বলতেছিল কি, ওকে রাস্তা সব গুন্ডাদের সাথে মিশাবা, মাস্তানদের সাথে মিশাবা। আমি সব সময় মানে আম্মুর সাথে থাকতাম, মানে ইউনো খুবই ক্লোজ, মানে মামাস বয়, এই টাইপের ব্যাপারটা ছিল। মিছিলে নিয়ে যাবো একদিন, দরকার আছে। হ্যাঁ ঠিক আছে, তুমি থাকলে ঠিক আছে, কোনো সমস্যা আছে, আমার মোটামুটি ট্রেনিং আছে। তাই না? লেটস টক অ্যাবাউট ওয়ান থিং। আমাদের লাস্ট তোমার সাথে যখন 2 সেন্সে পডকাস্ট আমরা করতেছিলাম, 2023 সালে মনে করছিলাম আমরা, না 23 সালে। সো তোমাকে বলছিলাম যে হোয়াটস ইউর প্ল্যান, তোমার গোল কি? বলছে কি বিয়ে করার এই বছরে। আমরা কাকে করবা? বলছে কি আছে জানি না, দেখি আরে ঢং, আরে আল্লাহ, আমরা আই থিঙ্ক উই নো। সো যাক, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সবাই কাইন্ড অফ জানতাম। টেল মি অ্যাবাউট মুনজানি, কতদিন তোমাদের, লাইক হাউ লং ওয়াজ ইট? 14 সাল থেকে চিনি আমি ওকে, বাট তোমাদের সো 2014 থেকে ও 10MS এ কাজ করতো। সো আমি বলবো অনেকদিন আগের থেকে, বাট আমাদের কোনো স্টার্টিং মোমেন্ট ছিল না। ও কিন্তু 10 মিনিটস করে শুরুতে কাজ করতে হইলো ব্লগ সেকশনে, তারপরে কুইজ সেকশনে, তারপরে ও ছিল আমাদের এইচআর হেড ছিল। 2020 সালে এসে যখন প্রথম কন্টেন্ট কেমনে হয়েছে জানো? সো মুনজির ইংলিশে, ঢাকা ভার্সিটি ইংলিশে ছিল, অনার্স মাস্টার্স করছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, অল গুড। বাট ও কিন্তু কখনো ক্লাস নেয়নি, ও এইচআর এর ভিডিও করতো। এইচআর এর ভিডিও বুঝছো, যে এইচআর এর পলিসি, ট্রেনিং, এইটা ওইটা। তো ভালো কথা, সব টিমের ডিপার্টমেন্ট
লিড ট্রেনিং এর ভিডিও বানায়, তো সবারটাতে অনেক ফাম্বল টাম্বল হয়, ওর ভিডিও খুবই সুন্দর, একদম স্মুথলি ভালো, এটা ওটা। তো সবাই বলছে আপু আপনি ক্লাস নেন না কেন, আপনি তো ক্লাস নিতে পারেন, কি ক্লাস নেবেন, আপনি ইংলিশে পড়েন। সো এই করে করে বলা হয়েছে, বাট তখনও নেয় নাই, মানে দুই একটা কিছু একটা করছিল। তারপর যখন কোভিড আসলো তখন আমাদের দরকার কি, সব তো স্টুডিও বন্ধ, এখন সবাই আমাদের টিচাররা বাসায় বসে বসে ভিডিও বানাচ্ছে। তো তখন ওরকম নিট থেকে বলা, আচ্ছা ঠিক আছে তুমি তখন বাসায় আসো, একটা এখন চলো, এখন তো কিছু করার নেই, আমাদের এখন হাই প্রোডাকশনও না, বাসার মোবাইল দিয়েই ভিডিও বানাইতে হবে। অ্যান্ড দেন শি স্টার্টেড মেকিং ইংলিশের ভিডিও। ওর বাসায় বসে পিছে দেখবা যে টেলকম পাউডার দেখা যাচ্ছে ওরকম 1+2 দিয়ে, 1+2 অথবা 1+6 কিছু একটা দিয়ে। এন্ড ওই আমলে ওই ভিডিওগুলো মানুষ অনেক ভালোভাবে নিছে। এটা কত সালে? ওই যে কোভিড এর সময় টাইমে, হ্যাঁ 20-এর দিকে। এন্ড অফকোর্স সবাই অনেক অবাক। তারপর যখন মানুষ জানছে যে ও আচ্ছা এই মেয়ে ইংলিশেই পড়ছে ঢাকা ভার্সিটিতে, মাস্টার্সও করছে, ও আচ্ছা ফার্স্ট ক্লাস ফার্স্টও হয়েছে, ও আচ্ছা অক্সফোর্ডও গেছে, অক্সফোর্ডে ইংলিশেই পড়ছে, তো তখন সামহাও দুইটা জিনিসটা মিলে গেছে, ও আচ্ছা ইট ওয়ার্কড আউট। বাট তার আগ থেকেও কিন্তু 2014 থেকে টেন মিনিটস কাজ করতো, ইটস ওয়ান অফ দ্য একদম ফাউন্ডিং মেম্বার্স। সো ওটা মানুষ জানতো না, সো দ্যাটস ইন্টারেস্টিং স্টোরি, বেশি মানুষ জানে না। 14 সাল অনেক, মানে আই থিংক ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট, একদম আর্লিয়েস্ট, ফার্স্ট ব্যাচ। হোয়াটস দ্য বেস্ট পার্ট অ্যাবাউট মুনজারিন? প্যারা কম দেয়, the best part, very chill. তাই আসছি আমি, বসে যাচ্ছি আমি গাড়ি নিয়ে, হ্যাঁ যাও, আমি আটকাইছি, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা গাড়ি ছেড়ে তোমার কাছে যাচ্ছে, হ্যাঁ অল কুল, সব কিছু। হ্যাঁ আসার বললাম প্লিজ আমার খাবার একটু কোথা থেকে ম্যানেজ করে দিও, সব কিছু চিল। আমার সেই ব্যাপারটা বেশ ভালো লাগে। আমার মনে হয় ছেলেদের জন্য ফ্রিডমটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। এন্ড আমার সবাই ভাবে যে বিয়ে করলে, আমি অনেক শুনছি যে ফ্রিডম চলে যায়, আমি অনেক ভয়ে ছিলাম সিরিয়াসলি, কারণ আমার লাইফে ফ্রিডম অনেক হাই ছিল, আর বাবা মা কিছু বলতো না। একটা বয়সের পরে থাকে না, আচ্ছা ছেলে ভালো করতেছে, অসুবিধা নেই, অল গুড, আচ্ছা আমি যখন ইচ্ছা ঢুকছি, যখন ইচ্ছা বাইরে হয়েছি। এমনও হয়েছে যে বাসার বাইরে, ঢাকার বাইরে তো কমন, দেশের বাইরেও চলে গেছে, যে হ্যাঁ বলছে যে হ্যাঁ আম্মা আমি ইন্ডিয়াতে আসতেছি, রাইট? সো ভেরি চিল। সো আমার কাছে ফ্রিডমটা খুব ভালো লাগতো। আর আমার কাছে মনে হয়েছে যে বিয়ে করলে যদি ফ্রিডমটা চলে যায়, আমি কি বউকে না বলে ইন্ডিয়া চলে যেতে পারবো? এটা একটা বড় কোয়েশ্চেন। একটা সময় অনেস্টলি আমারও ভয় লাগতো। সো এই পার্টিকুলার জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে ওয়াজ আ পয়েন্ট অফ কনসার্ন। সো এটা আলহামদুলিল্লাহ আই থিংক ইটস আ বিগ plus. Now tell me, what is the worst part about Munzarin? Worst, না? মানে ফার্স্ট পার্টটা আমি মনে করি যে টিকটকের জন্য দিলাম, যে ওইখান থেকে ফিল্টার হবে, একটা সুন্দর বিজিএম হবে, হ্যাঁ যেটা হয় তোমাদের ব্যাপারে কথা বললে, হ্যাঁ আইমান আর মুনজারিন মানে 3-5টা ক্লিপ হবে, হিন্দি সং চলবে। এগুলো কি দেখো না তোমরা এগুলো দেখো না? দেখছি। ওয়েল টাফ হইলো, ওকে কোনো কিছু নিয়ে যদি আমি বলি যে এটা করো না, she stops responding, ও চিন্তা করে, and I was like তুমি উত্তর দাও, মানে it's very difficult to মানে একটা জিনিস ধরছো বা কিছু বলছো, করো না কেন, and আমার তখন খুব তুমি উত্তর দিচ্ছ না কেন? আমি বলছি হ্যাঁ দিচ্ছি তো, কোথায় প্রসেস করতেছে, হ্যাঁ এক্স্যাক্টলি রেসপন্স, হ্যাঁ প্রসেসিং। আমার কথা হলো আমি কেমনে বুঝবো তুমি কি প্রসেস করতেছো? আমি যে বলতেছি তুমি এটার উত্তর দাও। সো আই থিঙ্ক দিস ইজ ওয়ান পার্ট দ্যাট আই স্ট্রাগল উইথ। নেক্সট হইলো আই থিঙ্ক ও এখন অনেক কনসিয়াস ফুড অ্যান্ড রুটিন নিয়ে, এটা একটু ঝামেলা হইলে অনেক প্যারা খায়। এটা আমার যে ফ্রিডমে যে একটু বাড়ি খায়, যে আগের মতো সকালবেলা আমার ম্যারাথন আছে 4টার সময়, আমি কিন্তু যাবো, কয়টার সময়? 4টার সময়। again চুপ, just processing, right? So ওইটা একটু আসলে ছেলেদের আর মেয়েদের ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট হয়, রাইট? সো ওই জায়গাটা হয়তো বা আমার কথা তুমি বলো, ওর কথা হলো কেন বলবো, রাইট? না ওই তো মানে একটু ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট হয়। এটা আই থিঙ্ক সব ছেলেরাই বা বিবাহিত পুরুষ, হ্যাঁ আই গেস বুঝে যাচ্ছে, 1 বছর হয়ে গেছে আমি বুঝে যাচ্ছি। আই থিঙ্ক you are good at adapting, so you can adapt, এবং মুনজারিন also is very, বাট গুড থিং হলো লাইফের অনেকগুলো পয়েন্টে সিমিলার ইন্টারেস্ট থাকলে সুবিধা হয়, বুঝে প্যারা হয় না তোমার যে একসাথে কাজ করতেছো, টেকনিক্যালি ইউ আর হার বস, হ্যাঁ লাইন ম্যানেজার, প্যারা হয় না অতটা না, বিকজ what's her title by the way? ও হইলো আমাদের চিফ ইনস্ট্রাক্টর। সো ও না হেড অফ এইচআর ছিল? হ্যাঁ হেড অফ এইচআর ছিল। 2020
21 পর্যন্ত, 21-এর পরে উই গট আ ভেরি সিনিয়র পারসন টেকিং ওভার এইচআর। তারপর থেকে এইচআর নাই, তারপরে ও কন্টেন্টের সেগমেন্টটা দেখতো, কন্টেন্ট লিড ছিল, তারপরে চিফ ইনস্ট্রাক্টর, বিকজ আমাদের কন্টেন্ট অপস অনেক বেড়ে গেল। এখনো সোললি আমাদের যে অফলাইন লার্নিং সেন্টারটা আছে এটা দেখতেছে, এটার কন্টেন্ট পার্টটা। ওকে, কন্টেন্ট পার্টটা অপস না। আচ্ছা আচ্ছা, শি ইজ মোর ইনটু কন্টেন্ট এন্ড লেস ইন অপস। তোমাদের কতজন এমপ্লয়িজ এখন টেনেমেসে? 250 মতো হবে। 250 আই অলওয়েজ ওয়ান্ডার, লাইক আমি মাঝে মাঝে চিন্তা করি, ধরো তুমি একজন পার্সন, 250 জন তোমার আন্ডারে আছে, কিভাবে তুমি ম্যানেজ করো? বাট এটা একটা ইন্টারেস্টিং জিনিস, আমার টিমে যখন 50 জন ছিল তখন আমার বেশি মাইক্রো ম্যানেজ করা লাগতো। এখন যখন 250 মানুষ হয়ে গেছে, এখন আমার কম মানুষকে মাইক্রো ম্যানেজ করা লাগে। আমার ডিরেক্ট রিপোর্টই আছে আমাদের, যেখানে ইভ্যালুয়েশন চলতেছে 13 জন যারা আমাকে ডিরেক্ট রিপোর্ট করে। আচ্ছা, সো 13 জন। আমাদের আরেকটা কো-ফাউন্ডার আছে, রাইট, ওর আন্ডারে আর অনেকজন আছে। সো ফার্স্ট অফ অল কোম্পানি আমাকে 2টা সেগমেন্ট ভাগ করা, ইঞ্জিনিয়ারিং, প্রোডাক্ট আর ডিজাইন, এই 3টা রাইট দেখে, বাকিগুলো আমি দেখি। আমার আন্ডারে 12 জন 13 জন, এন্ড ওদের আন্ডারে আরো অনেকজন। সো এর কি হেড অফ ডিপার্টমেন্ট যারা তোমাকে, তারা তোমাকে রিপোর্ট করতেছে? সো অনেকটু গুছায় আসছে। অফকোর্স কিছু কিছু ডিপার্টমেন্টে আমি এখনো অনেক ভিতরে ঢুকে কাজ করি, স্পেশালি কন্টেন্টে, কন্টেন্ট, মিডিয়া, মার্কেটিং, এগুলাতে। বাকি অনেক ডিপার্টমেন্টে ঢোকা লাগে না। যেমন আমার ফাইন্যান্সে, I just talk to the head of finance. That's it. Marketing is fantastic. They manage it. আর কথা বলাই লাগে না, ঢুকাই লাগে না। Content operations, আগে যেমন আমাদের বিগ হেডেক ছিল, লাইভ হচ্ছে, এখন দিস এ ফ্যান্টাস্টিক গাই ম্যানেজিং এন্টায়ার কন্টেন্ট অপারেশন, যে যতগুলো লাইভ হচ্ছে, ঢুকাই লাগে না। সো গুছায় আসছে। সো দ্যাটস আ বিগ প্লাস। সো কোম্পানি যখন ছোট ছিল তখন আমার আরো বেশি মানুষকে ম্যানেজ করা লাগতো, এখন আরো কম মানুষকে ম্যানেজ করা লাগে। ইন্টারেস্টিং। ইয়েস, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট প্রবলেমের কলে বড় হয়ে যায়। আচ্ছা, দ্যাটস আ প্রবলেম। প্রবলেমের কলে বড় হয়। যেমন ট্রাম্প যেমন ইউএসএআইডির প্রজেক্টগুলা বন্ধ করলো, রাইট? আমাদেরও একটা বিশাল প্রজেক্ট ছিল, ওটা বন্ধ হয়ে গেছে। ইউএসএইড এর? হ্যাঁ, ইউএসএআইডি। সো আমরা কলেজের যতগুলো বাংলাদেশের কলেজ আছে, প্রতিটা কলেজের টিচারদের ট্রেনিং এর যে প্ল্যাটফর্মটা আছে, ওটা আমরা বিল্ড করছিলাম। সো ইটস অফকোর্স অনেকগুলো কোম্পানি আছে, তার মধ্যে ওই এলএমএসটা, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেহেতু আমাদেরটা তো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা বিল্ড করছিলাম। সাডেনলি বন্ধ, হল্ট করো। অনেক মানুষ এখানে কাজ করে, এন্ড ইউ হ্যাভ টু স্টপ ইট। সো প্রবলেম, মানে ইউএস এর একটা এক্সিকিউটিভ অর্ডার ইজ এফেক্টিং us at 10 Minute School and a lot of people. So প্রবলেমের কলেবরটা বড় হয়ে যায়. Yes, that is a problem. Interesting. Who's a better teacher, Ayman Sadiq or Munzarin? I think Munzarin is a better teacher. English definitely. Our English বাইরে I think I'll be the better teacher. English I think English তো তোমার ডোমেইন না, আর ওটা নিয়ে তো তুমি ডেফিনেটলি এটা একটা ডিপ্লোম্যাটিক অ্যানসার দিলা। গুড, খুব সুন্দর একটা ডিপ্লোম্যাটিক অ্যানসার দিছো তুমি। আমি বলি যে চাল্লু বেটার ক্লাস নাই উইদাউট ডাউট, হ্যাঁ ইংলিশের বাইরে অনেস্টি, মানে দুই দিক থেকেই বুঝাই দিল। সত্য কথা। অফকোর্স ইংলিশে তো ও বেটার করবেই, ও এটা তো ওর ডোমেইন। আচ্ছা আচ্ছা, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট সাদমান সাদিক। তুমি সাদমান, আমি যদি দূর থেকে দেখি, কমপ্লিটলি ডিফারেন্ট পিপল। Why is that? তোমাদের তো এজ ডিফারেন্স খুব বেশি না, 3 বছর। It's not that much, but it's like সাদমান কই? আমি প্রিটি শিওর সাদমান এই পডকাস্টটা দেখবে, কিছু বলবে না, চুপচাপ থাকবে। আমি দেখছি যে কি সাদমানের সাথে যখনই দেখা হয়, he knows everything, he's like a spy. ও আমাকে বলে, ভাই আপনি এটা করতেছেন, তুমি কেমনে জানো? তোমার তো দেখে তুমি এক্সিস্টই করো না, রাইট? তো সো ও এখন কাইন্ড অফ একটু ব্রেক নিচ্ছে, বিকজ ও 2টা মাস্টার্স একসাথে করতেছে। কি? হ্যাঁ, ইউনিভার্সিটি অফ লিভারপুল থেকে ও একটা মাস্টার্স করতেছে অন সাইকোলজি। সো ওর এই টাইপের যে তোমার একই সাথে কাজ করতে লাইফ স্প্রিং এ, সো এইটাতে খুব ইন্টারেস্ট আছে, মেন্টাল হেলথ ফোকাসড। সো ওর ডিগ্রি অলমোস্ট কমপ্লিটেড বাই দ্য ওয়ে, অলমোস্ট শেষ। অ্যাট দ্য সেম টাইম ও বিউপিতে মাস্টার্স করতেছে। কিসের উপরে? এমবিএ করতেছে। সো একসাথে দুইটা করতেছে। ওটা অনলাইন, এটা অফলাইন। এমবিএ করার রিজন হলো ও টিচার হইতে চায়। হ্যাঁ, এটা অনেকদিন টিচার, তো মাঝখানে অনেকদিন করছিল যে এটা করছে ওইটা করছে। এখন এমবিএ ছাড়া তো মাস্টার্স ছাড়া টিচার হতে পারবে না, তো ওই জন্য টিচার হওয়ার জন্য পড়ালেখা করতেছে। অ্যান্ড আ ভেরি ইন্টারেস্টিং থিং অ্যাবাউট সাদমান, হি ক্যান রিড আ লট। ওর বাসায় কিন্তু যে ওর রুমে বইয়ে স্ট্যাক। আমার অনেক মেজরিটি বইয়ের কাছ থেকে নেয়, নিয়ে পড়ছি আবার দিছি। ওই এই মোটা বই পড়ে, ওর বইগুলো পড়ে এরকম মোটা। আমি বই দেখে মানে ভাই আমাকে তো কয়েক লাখ টাকা দিলেও এটা পড়তে পারবো না আমি, রাইট? সো he can read a lot. So ওর এখন যেমন প্রেশার হলো ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে হবে, না তো ঢুকতে পারবে না। সো ওইটার প্রেশার নিয়ে আসে, এই কারণে কন্টেন্ট এতে অনেক কম। আর
ও আমি দেখছি যে হি ইজ আ ভেরি গুড সোলো প্লেয়ার আর আমাদের অনেক ডিফারেন্স আছে। ফর এক্সাম্পল আমি কিন্তু কখনো ভিডিও এডিট করি নাই, ও কিন্তু ফাটাফাটি ভিডিও এডিট করতে পারে। I used to be very good at PowerPoint. He surpassed me long back, অনেক আগে থেকে। So technical skill is insane. ও যে ডিজাইন করতে পারে, it's mind blowing. So over the years, I think ওর যেটা অনেক বেটার হয়েছে, ওর সোলো নিজের ক্রাফটে he got so much better. So he's a মানে ম্যাগনিফিসেন্ট স্পেশালিস্ট and he loves what he does. But আমার কাছে মনে হয়েছে যে সাদমান অনেক মানুষের প্যারা নিতে চায় না, আর আমি হয়েছি ওইটা যে আই হ্যাভ বিকাম আ জেনারেলিস্ট। আমার অনেক ডিপার্টমেন্ট চালাইতে অনেক মানুষের সাথে কথা বলতে আই হ্যাভ বিকাম দ্যাট জেনারেলাইজড ম্যানেজার। সো এটার কারণে আমার পাথস হ্যাভ বিন কোয়াইট ডিফারেন্ট। That makes sense. হ্যাঁ, হি ইজ ভেরি মানে ওকে ডিজাইন করতে পারে, ডিজাইন করতে গিভ হিম এনি সফটওয়্যার, he'll crack it in 2 days and he will do an excellent job because ওর কন্টেন্ট সেন্স খুব ভালো, ওর ডিজাইন সেন্স খুব ভালো। গিভ হিম ডিজাইন, গিভ হিম ভিডিও, গিভ হিম এডিটিং, ভাই ওকে যা ইচ্ছা দাও, ফটোগ্রাফি যা ইচ্ছা দাও। and he's the guy যে লিটারালি ও তো বুয়েটে চান্স পাইছে, মেডিকেল পরীক্ষা দেয় না, বুয়েটে চান্স পাইছে, ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, আইবিতে চান্স পাইছে, বিউপি এমআইসি তে মানে সেকেন্ড থার্ড হইছে, মানে ফাটাই দিছে। হি ইজ দ্যাট কাইন্ড অফ আ গাই। হি ক্যান রিড আ লট, হি ক্যান কনজিউম আ লট। আমার কাছে না সাদমানকে কেমন লাগে যখন ওর কন্টেন্ট গুলো দেখি, সাদমানকে আমার কাছে কন্টেন্ট ক্রিয়েটর কম ফিলোসফার বেশি লাগে। হ্যাঁ, তোমার কাছে মনে হয় না? ওর ফিলোসফি গুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। and ও ওইটাই চায় যে আমি চাই না যে আই উইল অপটিমাইজ মাই ভিডিও ফর ভিউ কাউন্ট, আই ওয়ন্ট অপটিমাইজ ইট। ও থাম্বনেল ছাড়া ভিডিও আপলোড করবে, ও হুক দিবে না ভিডিও, ইচ্ছা করে দিবে, ইচ্ছা করে ভিডিওতে হুক দিবে না, ইচ্ছা করে থাম্বনেল ছাড়া আপলোড করবে, মানে ওর ফিলোসফিটা এটা। ওকে ফাইন। ও মাঝখানে শুরু করছে মানে আই থিংক মনোলগ বা একটা পডকাস্ট, আমার খুব ভালো লাগতো। আমি জানি তুমি শুনছো কিনা? হ্যাঁ, দেখছি একা কথা বলতো পুরো টাইম, একা কথা বলতো, এবং খুব ভালো লাগতো। অডিও, জাস্ট অডিও and he really did not care about views anything কি ওকে তো জানে, বাট ইচ্ছা করে করবে না। ও হ্যাঁ, দ্যাটস দ্য বেস্ট পার্ট। হি নোজ কিভাবে হুক দিতে হয়, হি নোজ হাউ টু ক্রিয়েট আ থাম্বনেল, হি নোজ হাউ টু অপটিমাইজ ফর ভিউজ। হি হ্যাজ বিন ডুইং ইট ফর আ লং টাইম and he has seen me doing it for a long time. He has a lot of content creator friends, right? But he doesn't do it. So that's a good part. I have deep respect for him because of this. Right? যেমন 10 minutes গুলো বা আমার কন্টেন্টও, অফকোর্স আমি কন্টেন্টটা বাড়াই, বাট বানানোর পর আই অলওয়েজ ট্রাই টু অপটিমাইজ ইট ফর ভিউ কাউন্ট, রাইট? আচ্ছা, থাম্বনেলটা কিভাবে বের করা যায়, এটা আমাদের টাইটেলটা কিভাবে বের করা যায়, রাইট? আমাদের হুকটা কিভাবে বের করা যায়, we do it all the time, but he doesn't. So that's হ্যাঁ, so আমাদের now that makes sense. When you say this, তো এখন এটা, কারণ আমি ওর সাথে ক্লোজলি কাজ করছি, তখন আমার কাছে ও আচ্ছা এখন সব পিসেস গুলো মিলতেছে। হ্যাঁ, ওই জন্য ও সেলফি তুলবে, ও জানে সেলফিটা কিভাবে তুললে বেটার লাগবে, বাট ইট ডাজন্ট। ওটাই, that's what it is. That's interesting. তুমি যদি এন্টারপ্রেনার না হইতা, বিজনেসে না ঢুকতা, what would you do? I think teacher হইতাম। I'd have been a fantastic teacher. ফাটাই দিতাম। আমি আমার কোচিং সেন্টারে I was the best teacher, right? যে সবাই আসতো, ওই করতো। সো আমি টিচার হিসেবে খুব ভালো করতাম। তোমার সাথে আমার এই জায়গাটা কমন একটা জায়গা আছে। আমি ইউএসএ থাকতে আমি পড়াইতাম আর কি। আমার কাছে সত্যি কথা, আমার তো 10ms চালানোর জন্য অনেক কাজ করা লাগে, রাইট? আমার এখন যেটা আফসোস হচ্ছে আমি কোর কন্টেন্টে ফোকাস করতে পারি না, বা তাও মাঝে মধ্যে যখন ফোকাস করি বা করি ভালো কিছু হয়, আমি জাস্ট এইটা যদি 24/7 করতে পারতাম, কি যে করতাম। I'm pretty sure we can relate on this. যখন আমরা টিচ করাইতেছি, ইটস লাইক এ মিউজিশিয়ানসদের কনসার্ট। ইটস লাইক আমরা একটা গেট ইনটু আ জোন। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাটেনশন নিতে হবে। কেউ যদি ঘুম ভাব করে, ওকে কিভাবে করে আমরা জাগাইতে পারি। অ্যাবসলিউটলি, এটা আমার সাবকনশিয়াস লেভেলে কাজ করে। সাবকনশিয়াস, অ্যাবসলিউটলি। আই এম নট ট্রাইং টু ডু ইট কনশিয়াসলি, যেটা করে সাবকনশিয়াসলি, যে আমার মজা লাগে এটা। সামনে এতজন, এটা আমার কন্ট্রোলে থাকবে, ওদের ফুল ওয়েভলেন্থ আমি কন্ট্রোল করব। আরে এমন হয়েছে বুঝছো, ইভেন ইউনিভার্সিটি থেকে ডাকে, তো খুব স্বাভাবিক যারা পিছনে থাকে তারা একটু কম রেসপন্স। আমি করি কি একদম পিছনে যে হ্যান্ড রেজ করো, বলো। আমি কিন্তু খুব খারাপ। আমি কিন্তু সবাই যে পোডিয়ামটা মারো গুলি, আমি মাইক নিয়ে সামনে চলে যেতাম একদম। বিকজ আমি অনলাইনে ফার্স্ট ভিডিও বানানোর আগে আমি 1000টা ক্লাস নিছি অফলাইনে। So it's in my DNA. I know how it works. তাহলে তো অনলাইনে ক্লাসটা অতটা মজা লাগার কথা না, মানে লাইভ না। বাট আবার এই যে আমি অফলাইনে যখন ক্লাস নিতাম, আমার ক্লাসে হাইস্ট 50 জন থাকছে। আমার ফার্স্ট যখন ভিডিও বানাইছে 1 লাখ মানুষ ভিডিও দেখছে। I was like, what? আমি 4 বছর ধরে পড়াইলাম, যত মানুষকে রিচ করছি তার থেকে 100 গুণ বেশি মানুষকে রিচ করছে একটা অনলাইন ভিডিওতে। ওইটার আবার এটা আলাদা,
রাইট, দ্যাটস আ ডিফারেন্ট থিং। যেমন আমি এখন পডকাস্টে কথা বলতেছি, আমার টিম তো আমার আজকে থার্সডে, রাইট, একটা ভিডিও আজকে আপলোড যাওয়ার কথা, নতুন ভিডিও, আমি যখন বাইরে হবো আমি দেখবো আচ্ছা কত ভিউজ হয়েছে, দেয়ার সো মেনি ভিউ কাউন্টস এন্ড দেয়ার আর অ্যাকচুয়াল পিপল যারা ভিডিওটা দেখছে, রাইট। এন্ড আমি যখন বিভিন্ন জায়গায় যাই তারা তো আসে, দেখা হয়, ওটারও আলাদা একটা অনুভূতি আছে, অফলাইনে একটা আলাদা অনুভূতি আছে। বাট যারা অনলাইনে ভিডিও বানায় আমি বলবো যে অফলাইনে এক্সপিরিয়েন্সও করা উচিত, দেন ইউ অ্যাকচুয়ালি গেট টু নো how people react to different scenarios. I think that's the one of the biggest thing. আমার কাছে মনে হয় যে ভালো স্পিকার হইতে, ভালো টিচার হইতে, ভালো বক্তা হইতে, ভালো প্রেজেন্টার হইতে ফান্ডামেন্টাল একটা জিনিস হলো তোমার ক্রাউড কি এবং তারা কি চায় এবং কিভাবে চিন্তা করে এটা বুঝতে পারা। এইটা যদি মিস করো তোমার স্পিচ যত ভালোই হবে না কেন তুমি ধ্বংস হয়ে যাবে। That's true. Absolutely. And I have taken sessions with গ্যাদা বাচ্চা 5 বছর. I've also taken sessions with, you know, corporate, very senior people. And এটা কিন্তু completely দুটো different pitch. এবং দুটাতেই যেমন বড়দেরটাতে you have to philosophically connect with them. বাচ্চারা তোমার জোক বুঝবে না, বাট ওকে অ্যানিমেট করে দেখাতে হবে, ওটাতে হাসবে, ও তোমাকে দেখে আসছে, তোমার কথা শুনে আসে না। You have to know how, মানে কোন স্টিমুলেশন ওকে দিলে ওর ওই জিনিসটাতে কানেক্ট করতে পারবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় মেজরিটি স্পিচ নষ্ট হয় ইজ বিকজ স্পিকার অ্যান্ড ক্রাউডের কানেকশনটাই হয় না, বিকজ স্পিকার ধরতেই পারে নাই যে ক্রাউডটা আসলে কারা, ওরা কি চায়, কি শুনতে আসছে, ওদের ইনসেন্টিভটা কি। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইভেন মোর ইম্পর্টেন্ট দেন দ্য অ্যাকচুয়াল স্পিচ। আসলে কিন্তু আমি এমনও দেখছি যে নট অনলি দ্যাট, ইভেন বিভিন্ন ধর তুমি যদি মফস্বল শহরে যে এক ধরনের অডিয়েন্স থাকবে, বিভিন্ন ইউনিভার্সিটি, আমি একই লেকচার বা আমার যে স্পিচ ডিফারেন্ট, আমি ফার্স্টে একটু প্যারা খেতাম, কি ব্যাপার, এরা তো সবার বয়স সেম, এদের এখানে ক্লিক করলো, এখানে কেন ক্লিক করতেছে না, ভেরি ডিফারেন্ট ক্রাউড, তাই না? And you'll see সোশ্যাল মিডিয়াতে যেমন একটা পোস্ট বিভিন্ন ভাবে মানুষ রিঅ্যাক্ট করতেছে, ইটস বিকজ ওর ক্রাউডটা এরকম, ওর ক্রাউডটা এরকম। হ্যাঁ, ইটস ভেরি ডিফারেন্ট ক্রাউড আন্ডারস্ট্যান্ডিং। আমার মনে হয় সোশ্যাল মিডিয়া না, ইভেন্টের কথা বলো, নর্মাল টিচারের কথা বলো, ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এন্ড ক্রাউড কানেক্ট করতে পারাটা ইজ দ্য ফার্স্ট স্টেপ। স্পিচ পরে, আগে চিন্তা করো তোমার ক্রাউড কি চায়, ওরা কারা, বয়স কি, ইনসেন্টিভ কি। সেম বয়স, ডিফারেন্ট ইউনিভার্সিটি, ডিফারেন্ট জেলা, ওদের ইনসেন্টিভস আর ভেরি ডিফারেন্ট। 2025 সালে তোমার গোল কি? অনেকগুলো গোল আছে আমার। ফিটনেসের 5টা গোল আছে, আমি পাবলিকলি লিখছি। ও ইয়া, তুমি তো ফিটনেস নেই, ইউ আর লাইক ফিটনেস ফ্রিক। আইমান ফ্রিক না, আমার ভালো লাগে ফুটবল খেলতে, আমার ভালো লাগে দৌড়াইতে। আমি সেদিন দেখলাম আইমানের পুরা জ্যাকড, হ্যাঁ, আমরা তো চিকনা মানুষ, হাত পুরো মানে ট্রাইসেপ, কি ব্যাপার আইমান? আমার অ্যাঙ্কেলের লিগামেন্ট ছিঁড়ছে, আমি 3 সপ্তাহ ধরে খেলতে পারতেছি না। আমি 3 সপ্তাহ ধরে প্রতিদিন জিমে গেছি, এবং এই 3 সপ্তাহ টাইমে আমি প্রতিদিন জিম করছি, আপার বডি ট্রেন করছি। এন্ড ট্রেন করার পর যেহেতু আমার ফ্যাট পার্সেন্টেজ অনেক কম ছিল, মাসেল অত বাড়ে নাই, বাট মাসেল ডেফিনেশন খুব বেটার আসছে, মানে দেখে মনে হয় আচ্ছা এটা আসছে। সো দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। সিক্স প্যাক চ্যালেঞ্জ তুমি করলে মনে হয় হয়ে যাবে, আমার অলরেডি দেখা যাচ্ছে, হ্যাঁ, উকি দিচ্ছে। সো এই বছরে আমার 5টা ফিটনেস চ্যালেঞ্জের মধ্যে 1 নম্বর হলো ম্যারাথনে পার্সোনাল বেস্ট টাইম হিট করা, পার্সোনাল বেস্ট 42.2 কিলোমিটার, এই 1 সপ্তাহ পরে, আগামী শনিবার আছে। এরপরে ফেব্রুয়ারি 20 তারিখে আমি আলট্রা ম্যারাথন দিব 50 কিলোমিটার্স, আমার লাইফে ফার্স্ট, ওটা শেষ করতে চাই। থার্ড হইলো আমার এই বছরের শেষে ইচ্ছা আছে আয়রনম্যান 70.3 দেয়া। আয়রনম্যান মানে ট্রায়াথলন, সুইমিং, সাইক্লিং, দেন রানিং, সো ইটস লাইক আ ব্রুটাল থিং। ফোর্থ আমার ইচ্ছা আছে আরো ফুটবলের ট্রফি জেতা, অ্যাজ ইউ নো আমি অনেক কষ্ট পাই হারিয়ে গেলে। অ্যান্ড ফিফথ হলো একেবারে আমার 6 প্যাকটাকে দেখানো, প্রমিনেন্ট করা। এখন উকি যেটা মারতেছে ওটা যদি প্রপারলি আনতে পারি, বিকজ কোরের এক্সারসাইজ আমার খুব দরকার, বিকজ রানিং, সুইমিং, সাইক্লিং সব জায়গায় কোর লাগে। সো আই ওয়ান্ট টু রিয়েলি অ্যাক্টিভেট দ্য কোর, অ্যান্ড ফুটবলও লাগে। সো আমি এটা এক্সারসাইজ করছি, আই এম গেটিং দ্য বেনিফিট। আই এম নাও ফাস্টার, অ্যাজাইল, কোর স্ট্রেংথ বাড়ার কারণে সব স্পোর্টসে অনেক ভালো হচ্ছে। সো দিজ আর মাই 5 ফিটনেস গোলস। এই 5টা হলো ফিটনেস। সো ফিটনেস গোলস ব্যতীত তোমার আর কি কোনো গোলস আছে? লেটস সে 10 মিনিট স্কুলের 10 মিনিট স্কুল, ফাইন্যান্সিয়াল গোলস, রিলেশনশিপ গোলস, স্পিরিচুয়াল গোলস, নাকি আপাতত না আছে? আমার ইনফ্যাক্ট আমার লাইফের গোলস আর অল সেট। আমার লাইফের ওকেআর বানানো আছে, অবজেক্টিভ কি রেজাল্টস, যে আমার লাইফে কি চাই, একদম সেট। সো লাইফ গোল থেকে আমার ইয়ারলি গোলস আসে, যে ওখান থেকে ভাগ করে ইয়ারলি গোলস, এন্ড দেন ইয়ারলি গোলস গুলোর কোয়ার্টারলি ভাগ থাকে। আমি এইটার ব্যাপারে খুবই প্রিসাইজ, আমার একদম স্প্রেডশিটে সবকিছু বানানো আছে একদম।
লাইফের সবকিছু লাইফের গোলস এভাবে লেখা আছে হ্যাঁ আই ক্যান রিড আউট অফ ইউ প্লিজ ডু সো আমার একটা স্প্রেডশিট আছে ওইখানে আমি আমার সবকিছু ম্যানেজ করি সো লেট মি শিওর সো আমার লাইফের ওকে আর যদি বলি একদম ইয়েতে যে দিন শেষে যদি মরার আগে ব্যাক করতে চাই যে কি করছি লাইফে সো আমার অবজেক্টিভ 1 নাম্বার হলো আই মেড ইম্প্যাক্ট ইন পিপলস লাইফস ওকে আমি লাইফে মানুষের উপর ইম্প্যাক্ট রাখছি তুমি তো অলরেডি করে ফেলছো হ্যাঁ বাট এটার রেজাল্ট কি মানে কিভাবে বুঝবো আই ওয়াজ অ্যান ইনফ্লুয়েন্সিয়াল মেন্টর অ্যান্ড আইডল ফর মিলিয়ন্স 10 million plus course enrollments, 10 million plus books sold. These are like metrics through which you can understand যে তুমি মানুষের লাইফে ইম্প্যাক্ট রাখছো অফকোর্স এই নাম্বারগুলা সাবজেক্ট এগুলো বড় হবে ইয়েতে 2 I found my spiritual calling মানে কি কোরআনের মিনিং বুঝে পড়া রিসার্চিং ইন ডেপথ অন ইসলাম অ্যাকচুয়ালাইজিং দ্য ট্রু এসেন্স অফ নামাজ অ্যান্ড পারফর্মিং হাজ আমি উমরা করে আসছি গত বছর হাজটা এখন নেক্সট টার্গেট চলো একসাথে করি I'm already planning যে কিভাবে করা যায় অ্যান্ড স্ট্র্যাটেজিক ফিলান্থ্রপি আমার খুব ইচ্ছা যে ফিলান্থ্রপি করবো বাট স্ট্র্যাটেজিক আই রিয়েলি লাইক হোয়াট বিল গেটস ডিড ও র্যান্ডমলি টাকা দিয়ে দেয়নি ও প্রবলেম আইডেন্টিফাই করছে অ্যান্ড দেন ওখানে টাকা দিছে Objective 3 I made enough money to not worry about it what is that amount I think it changes ইনফ্লেশনের কারণে মনে হয় চেঞ্জ হয়ে যায় না চেঞ্জ হয় তোমার স্বপ্ন বড় হয় ওটার কারণে চেঞ্জ হয় সো দেন অনেকগুলো ফাইন্যান্সিয়াল এরকম গোলস আছে Objective 4 I traveled and explored the world oh wow so সবগুলো কান্ট্রিজ না সো এটার টার্গেট আছে যেমন 40 কান্ট্রিজ আন্ডার 40 year old সো 40 হওয়ার আগে 40টা দেশ ঘুরবো ওকে 100 কান্ট্রিজ বিফোর 50 year old মানে 50 হওয়ার আগে 100 দেশ ঘুরবো এন্ড দেন মরার আগে বাকি সব দেশ ঘুরবো এন্ড এক্সপ্লোরিং অল কি অ্যাক্টিভিটিজ এক্সপিরিয়েন্সেস এন্ড প্লেসেস ইন দ্য কান্ট্রিজ আই ভিজিট ইটস নট লাইক জাস্ট গেসি পা ফেলসি আর চলে আসছি ওকে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সিং অ্যান অ্যাক্টিভিটি যেগুলো আছে সব পারফর্ম করবো বাহ Objective 5 I lived a healthy life no major injury no health issue active lifespan আর total lifespan is 100% meaning মানে আমার হেলথ স্প্যান লাইফ স্প্যান 1:1 হইতে হবে মানে আমি 80 বছর যদি বাঁচি 80 বছর হেলদি বাঁচছি 60 বছর বাঁচলে 60 বছরই হেলদি বাঁচছি মানে হেলথ স্প্যান মানে কতদিন হেলদি আছো লাইফ স্প্যান হলো কতদিন বেঁচে আছো লেটস সে তুমি 80 বছর বাঁচলা তোমার লাইফ স্প্যান হলো 80 বা তুমি 60 বছর পরে খুব বাজেভাবে রোগাক্রান্ত তার মানে হেলথ স্প্যান হলো 60 বুঝতে পারছো 20 বছর কিন্তু মোবিলিটি নাই যদি হয় তাহলে তো সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট I became an Ironman so triathlon oita so these are my health targets Objective 6 I had a beautiful married life and I have a few targets under that Objective 7 I had a peaceful and happy life I made my loved ones proud I played my heart out and had no regrets I explored and excelled in all my hobbies I had great friends and we celebrated our major life events so it's like these are like overarching broad goals and ওই broad goals থেকে then there are yearly targets it's a bit complex but আমি just তোমারে যদি এখানে দেখাই so this is my যেটা বললাম লাইফের ওকেয়ার যেগুলো পড়ে শোনালাম 7টা ওখান থেকে ইয়ারলি টার্গেটস আছে সবগুলো যে প্রতি বছরের কি কি আছে and then ওখান থেকে প্রতি বছর মানে কি 2026 7 এভাবে সব একদম এভাবে করে সেট করা আছে লাইফের যেগুলো গোল বললাম এটা একটু ব্রড এটা একদম সাল ভাগ করা নাই আই লিভড আ হ্যাপি লাইফ রাইট সো ওরকম দেন ওইখান থেকে আমি ইয়ারলি ভাগ করি আচ্ছা এই বছরে এইটা এই বছরে এটা এইভাবে সো কত বছরের ওটা মানে 3 বছর এটা ওটা 3 বছরের একটা মানে ভিজুয়াল থাকে আমার যে 3 বছর বাট জাস্ট এই বছরটাকে অনেক স্পেসিফাই করি যেমন আমি ফিটনেসের গুলো একদম স্পেসিফাই করে দিলাম না হ্যাঁ স্পেসিফাই করে দেয় এন্ড ইট হেল্পস তোমার যদি লেখা থাকে টার্গেট অ্যাচিভ করার সাকসেস রেট অনেক বেড়ে যায় লিখার থাকে হ্যাঁ একদমই সব লেখা এন্ড আই আপডেটেড কোনো মিস করলে ওটা আপডেটেড থাকে যেমন আই লাল ডু ইট যেমন আমি লাস্ট ইয়ার ছিল ম্যারাথন দৌড়াবো আমার লিগামেন্ট ছিঁড়া ছিল আমি তাও দৌড়েছি বিকজ আমি তো লিখে রাখছি আমার দৌড়াতে হবে একটাই ম্যারাথন হয় বাংলাদেশে আর তো হবে না সো লেটস ডু ইট রাইট সো অফকোর্স মিস যাবে বাট মিস গেলেও সুবিধা হলো তুমি জানো যে এটা মিস হয়েছে সেটা ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট ইয়ারে রাইট নাইস and I'm liable আমার এটা অ্যাচিভ করতে হবে I want to look back and see okay these are the targets যেটা আমি প্ল্যান করছিলাম আর এতটুকু আমি হিট করছি amazing so আমার এই জিনিসটা অনেক গুছাই করি অফ কোর্স অনেক মিস হয় আমি বলবো আমি 100% অ্যাচিভ করি বাট তোমার কি কোনো মানে ফাইনান্সিয়াল গোল টার্গেটস আমার মধ্যে I want to become a billionaire না যেমন আমার যদি পয়েন্টটা you're already a millionaire right on paper moneyতে পেপার মানি yeah so but ওই যে বললাম না আমার মনে হয় ওভারআর্কিং গোল হইলো যে আই হ্যাভ মেড এনাফ মানি টু নট ওয়ারি অ্যাবাউট ইট বিকজ আই হ্যাভ সিন
একটা মানুষ যার মেবি 50 লাখ টাকা আছে বাট সে টাকার ব্যাপারে চিন্তা করে না, আবার একটা মানুষের যে 50 কোটি টাকা আছে বাট সে টাকার চিন্তায় ঘুমাইতে পারে না। ইউ গেট ইট রাইট? সাবজেক্টিভ, বাট ইয়া অফ কোর্স আই ওয়ান্ট টু আর্ন আ লট অফ মানি। আমি বলবো না আমি 50 লাখে সন্তুষ্ট, আই ওয়ান্ট টু আর্ন আ লট অফ মানি, বাট ওই মানিটার এমন থ্রেশহোল্ডে থাকতে হবে যেটার কারণে মানি আমার ঘুম নাশকতার হারাম হওয়ার কারণ হচ্ছে না, and I'm content about it. I think that's very important. আমি ফিগার আউট করছিলাম আমার বিয়ের আগে যে হোয়াটস দ্য কস্ট অফ মাই হ্যাপিনেস। আমি যদি মাসে আমি যা যা করতে চাই সবকিছু যদি করি তাহলে আমার কত খরচ হয়। আমি দেখলাম খরচ বেশি হয় না। আমার তখনকার ক্যালকুলেশন কত ছিল, 90,000-এর মতো মাসে। হ্যাঁ মাসে। আমার বেতনই ওর থেকে বেশি ছিল অনেক, সো আমার ওকে আমার বেতনই অনেক বেশি, আদার ইনকাম বাদ দেই, তো আমি তো আমার কস্ট অফ হ্যাপিনেসের জন্য যত টাকা লাগে আমার তো তার থেকে অনেক বেশি আছে। আমি ভেরি কন্টেন্ট, আমি জাস্ট চাই এটাই যেন থ্রু আউট মাই লাইফ থাকে, যে অ্যাট মানে ফর এক্সাম্পল when I'm 40 আমার কস্ট অফ হ্যাপিনেস মেবি বাড়লো তখন লেটস সে 5 লাখ টাকা, as long as I'm earning more than 5 লাখ টাকা it's all good, right? So break it down to me, like cost of happiness এখন at this moment 90,000 টাকা ধরলাম, এখন না বিয়ের পরে একটু বাড়ছে। আচ্ছা সো আমি বিয়ের আগেরটা বলি বিকজ আমি একদম প্রিসাইসলি করছিলাম, বিকজ তখন আমার গাড়ি যাওয়া আসা তেলের খরচ ছিল মেইন খরচ, বাইরে খাওয়া দাওয়ার খরচ ছিল, ফ্রেন্ডদেরকে বা আমার কলিগদেরকে খাওয়ানোর খরচ ছিল, ফুটবল খেলতে যেতাম ফুটবল খেলার একটা খরচ ছিল, ফিজিওতে যেতাম ফিজিওর খরচ ছিল, নিজের টুকটাক বই টই কেনাকাটা, আর অথবা মাঝে মধ্যে কিছু গ্যাজেট থাকে না, ফেসবুকে এটা দেখছো দরকার নেই এবার কিনা ফেলছো, এরকম সব আমি হিসাব করছিলাম, হিসাব করে দেখছি যে 92,000 টাকার মতো আসছিল। আমি আমার বাবার বাসায় থাকতাম, বাবার বাসায় খাইতাম, সো খাওয়ার খরচ ছিল। এখন বিয়ের পরে এটা বাড়ছে, সো বাসার রেন্ট দেওয়া লাগে, ফুডের খরচ দেওয়া লাগে, একটু বেড়ে গেছে, বাট দ্যাট ওয়াজ মাই কস্ট অফ হ্যাপিনেস। মানে একদম ফাটাই খরচ করতেছি, একদম আই এম অ্যাট মাই হ্যাপিয়েস্ট। আর 92,000 টাকার বেশি লাগতো না। আমি চিন্তা করছি যে অ্যাজ লং অ্যাজ ওটার থেকে বেশি আছে। But and then বাকিটা কি করব? You save, you invest? I save, I invest. আমার ইচ্ছা আছে কিছু বিজনেস ইনভেস্ট করব, অলরেডি কিছু প্ল্যান করেছি। জমি জমা তোমাকে দেখে ইন্সপায়ার্ড হইলাম, আমি ওইখানেও দেখলাম যে বাংলাদেশে আমি যেহেতু অ্যাক্টিভলি 10 মিনিট স্কুলে কাজ করি, আমার অ্যাক্টিভলি আরেক জায়গায় কাজ করার সুযোগটা নাই এখন আপাত দৃষ্টিতে, যখন হবে তখন হবে। বাট প্যাসিভ জায়গা থেকে যদি চিন্তা করি যে আমি সুদ খাবো না, তাহলে ব্যাংকে দিতে পারবো না, আমি সঞ্চয়পত্র কিনতে পারবো না, স্টক মার্কেট একটা অপশন আছে, বাট স্টক মার্কেটে বাংলাদেশে হেভিলি ম্যানিপুলেটেড, আমার কাছে খুব একটা অপশন মনে হয় না। তারপরে বাকি কি থাকে, আইদার বিজনেস ইনভেস্ট করতে পারি, বাট আমাকে অ্যাক্টিভলি দেখাশোনা করা লাগতে পারে, অর আমি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারি। আমার কাছে মনে হচ্ছে রিয়েল এস্টেট ইজ সামথিং যেটা বেটার, ফ্ল্যাট জমি জমাতে ইয়ে করতে পারো। আর আমার কাছে মনে হচ্ছে কি আরো মানুষ মানে তোমাদের আসা উচিত বা আমাদের আসা উচিত, এই কারণে কি কারণ এই জায়গায় প্রচুর একদম সোজা কথা বলে বাটপারি হয়। অ্যাবসলিউটলি আমরা যেমন এই মার্কেটটা কিন্তু অনেক বড়, ইটস নট লাইক যে কি আমি হইতেছে, কারণ আমি তো সব জায়গায় কিছু করতে পারবো না, তুমিও করতে পারবা না, রাইট? অ্যাবসলিউটলি ইভেন দেয়ার আর প্লেসেস, আমি মনে করি যে এইটা দেখেও আরো ভালো ভালো মানুষ আসো। অ্যাবসলিউটলি। আমি যেমন দেয়ার ওয়াজ আ টাইম আমি বাংলাদেশের যতগুলো, বাংলাদেশ না ঢাকার সবগুলো জায়গায় ঘুরছি, আফতাবনগর, বসুন্ধরা, পূর্বাচলের যত জায়গা আছে, জলসিঁড়ি থেকে শুরু করে যতগুলো আমি নাম নিলাম না, হাউজিং সোসাইটি যা আছে সবগুলো ওখানে, পূর্ব দিকে যাওয়া বিরুলিয়া, সাভার, আশুলিয়ার পুরো জায়গাগুলো ওখানে দেখছি, মাওয়ার জায়গাগুলো দেখছি, টু আন্ডারস্ট্যান্ড এখানে শিক্ষানবিশ যে কি হচ্ছে না হচ্ছে। বিকজ আমার কাছে মনে হয়েছে যে সবাই যে বলে না যে জমিতে কখনো লস নাই, বাট যদি তোমার পেপার ওয়ার্ক সবকিছু ঠিকঠাক থাকে। সো আমার যেহেতু অ্যাক্টিভলি কোথাও ইনভেস্ট করতে মানে টাইম দিতে পারতেছি না বা কোম্পানিতে ঢুকতে পারতেছি না, আমি এই জমি জমার এই জায়গাটা এক্সপ্লোর করবো। সো এই বছর আমার প্ল্যান খুব ইন্টারেস্টিং। এক সাইডে হইলো এআই, এক সাইডে হলো জমি জমা, মানে একটা হলো দ্য মোস্ট অ্যাডভান্সড ফ্রন্টিয়ার টেকনোলজি, একটা হলো একদম প্রিমিটিভ একদম বেসিক রিয়েল এস্টেটের জায়গা। সেই দুটাতে দুইটা গোল্ড আর কি গোল্ড। আমি বইও কিনছি জানো, জমি জমা সংক্রান্ত আইন, জমি জমা দলিল সংক্রান্ত বই আমি কিনছি, আমি পড়ছি, আমি সব জানি যে কেন কি হয়, মৌজা দাগ, আমি বুঝতাম না যে কি কথা বলে এগুলা। এখন আমি মোটামুটি পুরাটা তো অফ কোর্স পসিবল না, মোটামুটি ভালো একটা লেভেলে গেছি, এন্ড এখানে ইনভেস্টমেন্টের ইচ্ছা আছে, হেভিলি ইনভেস্টমেন্টের ইচ্ছা আছে। দ্যাটস ভেরি গুড। লাইক মানে তোমাদের আসা উচিত, মানে তোমার আসা উচিত, এন্ড শেখা উচিত, শিখতেছি আমি এখন, শেখা উচিত। হ্যাঁ, শেখার পরে তারপরে হোপফুলি আরো হেভিলি নামবো। না অ্যাবসলিউটলি, মানে ডেফিনেটলি আসো, কারণ এখানে মানুষদের আসলে অনেক উপকার হবে। হ্যাঁ, আমি দেখছি যে ট্রাস্টের জায়গাটা এখানে খুব, ভাই বিলিভ মি, আমি আমাদের যখন প্রথম প্রজেক্টটা করছি, মানে জাস্ট 15-20 ডেজের মধ্যে অল শেয়ারস গট বুকড। তারপর সেকেন্ড প্রজেক্টটা যখন করতেছি, এখনো প্রচুর মানুষ লাইক অলমোস্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
একটা জিনিসই আমি চিন্তা করলাম যে এত কিভাবে মানুষ আসতেছে ওয়াই, আমি বুঝলাম যে ভাই ইটস জাস্ট ট্রাস্ট ইস্যু। তবে এখানে যারা অপারেশনসে থাকবে বা দেখাশোনা বা পার্টনার্স গুলো খুব সলিড হতে হবে, এটা কিন্তু বিগ পার্টনার্স গুলো সলিড হইতে পারলে আমি ওভাবে করে ইয়া করছি, কারণ আই গেট লাইক হান্ড্রেডস অফ অফার্স, ভাই আপনি আমার সাথে জয়েন করেন এভরি সিঙ্গেল ডে। আমি লাইক না, আগে আমাকে তো শিখতে হবে, কারণ আমি আনইনটেনশনালি কোনো মিস্টেক করলেও তো এটা তো ঝামেলা। সো আমি লাইক নো, আমি রাশ করতে চাই না, আস্তে ধীরে আগে শিখি বুঝি তোমাকে কোন জায়গায় ইউজ করবে আমি তো জানি না, রাইট? সো না, আস্তে ধীরে যাই, এটা তো লং রান আর কি, আমি শর্ট রান ইয়া করতে। অলরাইট, আই মিন থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, খুব ভালো লাগলো। এটা একটা নতুন সেট আপ আর কি আমাদের, অ্যান্ড হ্যাপি টু সি ইউ। আমি দোয়া করি তুমি যেন সব ফাড়াই দাও একদম, যেটা করতেছো। তোমার কিছু পজিটিভ ইয়াগুলো আমাদেরকেও দাও, অডিয়েন্সকেও দাও। আমি মুখস্থ করছিলাম জানো, আমি যখন ওমরা করতে গেছিলাম তখন ওই যে বলে না, যখন কাবা শরীফ যখন ফার্স্ট টাইম দেখো, ওই দেখার সময় যে দোয়া করো ওটা কবুল হয়, আমি অনেকবার প্র্যাকটিস করছি যে আমি কাবা শরীফ দেখে এইটা দোয়া করো, একদম পয়েন্ট ধরে দাও, আল্লাহ আমাকে এটা দিও, আল্লাহ প্লিজ এটা দিও, আল্লাহ প্লিজ এটা দিও। কিন্তু what happened? But you did that? I did it. আমি ইভেন যাওয়ার সময় বলছি, উপরে দোতলা থেকে নামে না, আমি বলছি যে যখন কাবা শরীফ ফার্স্ট একটু মাথাটা দেখতেছি, আমি পাশে আমার যে হুজুর, আমি কি এখন দোয়াটা করবো নাকি একদম সামনে, আবার মাঝখানে পিলার টিলার থাকলে আল্লাহ, এটা তো আল্লাহর কাছে চাইতে তো কোনো ক্ষতি নাই, আমি সব চাইছি আল্লাহর কাছে, সব। ওই সময় অনেক সময় হয় কি যে অনেকে একটু প্যারা খায় ভুলে যায়, ও আমি মোবাইল বের করে চাইছি যে আল্লাহ কেমনে করতেছো তুমি, মোবাইলে দেখতেছো এইভাবে করতেছো, একদম আমি মোবাইল বের করে আল্লাহকে চাইছি, আল্লাহ এই আমি তোমার এখানে আসার জন্য অনেকদিন ধরে ওয়েট করছি, আমি লিখে আনছি, আল্লাহ যা যা ভালো মনে হয় আল্লাহ আমাকে দিয়ে দিও। আল্লাহকে বলতে হয় না যে আমার কাছে যেখানে ভালো, আমি আমার এখনো মনে আছে বুঝছো, লাস্ট একটা ঘটনা বলে যে আমার অ্যাডমিশনের সময় আমার বাবা আমাকে বলছিল যে এইভাবে দোয়া করো না যে আইবিএই দাও, দোয়া করতে আমার কাছে আল্লাহ আমার জন্য যেখানটায় মঙ্গল হয় সেটা আমাকে দাও, যেটা আমার জন্য ভালো। আমি দোয়া করছি আমার এখানে, আল্লাহ আমার জন্য যেটা মঙ্গল আল্লাহ সেটাই আমাকে দাও, আমার মঙ্গলটা আল্লাহ আইবিতে রেখো। আল্লাহ তুমি তো সবই পারো। So yeah, that's cute. ওটাই করছি। So ইনশাআল্লাহ দেখা যাক বাকিটা আল্লাহর উপরে। All right, thank you so much, Ayman. Thank you, Hafiz. It was a pleasure. Thank you.